প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি। যে বিষয়টা নিয়ে বাংলাদেশে খুবই আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল আইন। ডিজিটাল আইন সরকার থেকে বলা হচ্ছে যে এটা জনগণের সুরক্ষার জন্য, জনগণের ডিজিটাল নিরাপত্তার জন্য। কিন্তু জনগণ থেকে আসছে অন্য বক্তব্য। সেটা জনগণের বাক স্বাধীনতা হনন করে এবং জনগণের মুক্ত চিন্তাকে বাধাগ্রস্ত করে। আজকে এই নিয়ে আমরা আমাদের বিষয় ঠিক করেছি ডিজিটাল নিরাপত্তা আইন কি নিরাপত্তার জন্য আইনটি নাকি জুলুমের আইন। আমার সাথে তিনজন অতিথি উপস্থিত থাকার কথা। এই মুহূর্তে আমার সাথে দুজন অতিথি আছেন। আমি একে একে পরিচয় করে দিই। আমার সাথে উপস্থিত আছেন ওয়াকি আব্দুল্লাহ, মানবাধিকার কর্মী, দীর্ঘদিন থেকে লন্ডনে আছে, ইউকে তে আছেন। ওয়াকি আব্দুল্লাহ, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমার সাথে উপস্থিত আছেন ডক্টর মারুফ মল্লিক, রাজনৈতিক বিশ্লেষক। উনি জার্মান থেকে জয়েন করেছেন। ডক্টর মারুফ মল্লিক, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা যে প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলাম, আসলে এটি কি ডিজিটাল আইনে কি নিরাপত্তার আইন নাকি জুলুমের আইন? আমি ওয়াকি আব্দুল্লাহ আপনার থেকে শুনতে চাই, এটা কি আসলে মানুষের নিরাপত্তা করছে নাকি না মানুষকে নিরাপদে রাখছে নাকি মানুষের প্রতি জুলুম করছে? এই ধরনের দুই ধরনের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি সরকার এবং জনগণ থেকে। আপনার কি মতামত? অনেক ধন্যবাদ হাসিনা আপা, আপনাকে সম্মান এবং শ্রদ্ধা এরকম একটা শোর আয়োজন করার জন্য, এবং ডক্টর মারুফ মল্লিক যিনি আছেন তাকে সম্মান এবং শ্রদ্ধা, এবং যারা শুনছেন। দেখেন, এই ডিজিটাল আইন অবশ্যই একটা অন্যায় আইন, এবং সে সপক্ষে আমি বলতে চাই যে কেন এটা অন্যায় আইন। অন্যায় আইন এই জন্য যে দেখেন, আজকে আমাদের 7ই মার্চ, 7ই মার্চ, যেদিন আমাদের অনেকে যেটা বলেন যে আমাদের স্বাধীনতার যে ঘোষণা, সেই ঘোষণা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, কিন্তু স্বাধীনতা যে আসলে আমাদের মুখের কথা বলার স্বাধীনতা, যেটা 52 সালের যে স্বাধীনতা, যেটা আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল, সেই স্বাধীনতা কিন্তু আজও আমরা পাইনি। আমরা আজও পরাধীন, এবং এই ডিজিটাল আইনটা সেই পরাধীনতার যে শৃঙ্খল, সেটা একদম তালা লাগিয়ে দিয়েছে, যাতে মানুষ কোনো প্রকার কোনো কথা বলতে না পারে। যাতে করে গদিতে যারা আছে তারা যেন নির্দ্বিধায় নির্বিঘ্নে অন্যায় করে যেতে পারে, জুলুম করতে পারে। কিন্তু আমরা যেন নিশ্চুপ করে বসে থাকি, এবং আমরা যেন অন্যায় প্রতিবাদ করতে পারি না, সেলফ সেন্সরশিপ করি, এবং যদি অন্যায় প্রতিবাদ কোনোভাবে করিও, তাতে করে যেন আমাদেরকে ভয়, ভীতি, মৃত্যু, ক্রসফায়ার, গুম, খুন এসবের মধ্যে দিয়ে আমাদেরকে চাপিয়ে রাখা যায়। তো আপাতত এই জন্যই আমি মনে করি এটা একটি অন্যায় আইন। বিস্তারিত আরো পরে বলবো। ধন্যবাদ। ওয়াকি আব্দুল্লাহ। আমাদের সাথে জয়েন করেছেন কাফি কামাল, উনি সিনিয়র রিপোর্টার, দৈনিক মানব জমিন। কাফি কামাল, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য, এবং আজকে যে দুজন আলোচক ডক্টর মারুফ মল্লিক প্রিয়ভাজন এবং ওয়াকি আব্দুল্লাহ, আমি দুজনের প্রতি সম্মান রাখছি। আশা করি আজকে আপনার এই শোর মাধ্যমে অনেক কথা বলা যাবে। ধন্যবাদ। কাফি কামাল, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে ডিজিটাল নিরাপত্তা আইন কি নিরাপত্তার জন্য নাকি জুলুমের আইন, তো সেই বিষয়টা আমরা ঠিক করেছি, এবং এটা নিয়ে আসলে আপনি ইতিমধ্যে আমরা দেখেছি আপনি নিজেও সংবাদ মাধ্যমের সাথে জড়িত আছেন দীর্ঘদিন থেকে। আপনার থেকে এই ব্যাপারে জানতে চাচ্ছি যে এটা আসলে কি নিরাপত্তা আইন নাকি জুলুমের আইন বলে আপনি মনে করেন? আপনি যে কথাটা বলেছেন, আমাকে শোনা যাচ্ছে কি? আপনাকে শোনা যাচ্ছে। আপনি যে কথাটা বলেছেন, আসলে মুদ্রার এপিটুপিট একটা কথা আছে। এটা কারো জন্য নিরাপত্তার আইন আর কারো জন্য জুলুমের আইন। আপনাকে বুঝতে হবে যে এটা কাদের জন্য কিরকম প্রযোজ্য হতে পারে। বাংলাদেশে এখন যে সরকারটি আছে, যে তথাকথিত একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা চেপে বসা যে ফেসিবাদী যে সরকার, এই সরকারের জন্য এটা একটা নিরাপত্তার আইন। কারণ তাদের বিরুদ্ধে যেন কেউ কোনো কথা বলতে না পারে, তাদের কোনো অপকর্মের তথ্যপাত্র যেন প্রকাশ না পায়, সেটার জন্য তাদের যে নিরাপত্তা, সে একটা নিরাপত্তার দেয়াল তৈরি করার জন্য এই আইন। অতএব এই আইনটা তাদের জন্য নিরাপত্তার আইন।
আর এটা হচ্ছে যারা আহ, গণমানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, এবং যারা সরকারের দুর্নীতি, অপশাসন, এবং শুধু সরকার কেন, যে কোনো বিষয়ে তাদের জন্য হচ্ছে এটা জুলুমের আইন। এবং এখানে এমন এমন ধারাগুলো রাখা হয়েছে যে একটু আগে ওয়াকি আব্দুল্লাহ ভাই বলছিলেন, উনি অনেক পুরনো প্রসঙ্গ এনে বলছিলেন, আমাদের ইতিহাসের অনেক বাঘকে উনি সামনে তুলে এনে বলছিলেন আজকে একটা বিশেষ দিনে। সেটা হলো এই আইনগুলো, মানে একটা আইন যখন করা হয়, প্রত্যেকটা আইনের পেছনে কিন্তু একটা মহৎ উদ্দেশ্য থাকে। কিন্তু এই আইনটা যখন করা হয়েছে, এটা একদম সুনির্দিষ্টভাবে, খুব পরিষ্কারভাবে এটা হচ্ছে করা হয়েছে অপ উদ্দেশ্যে, এটা কোনো মহৎ উদ্দেশ্য নয়। কারণ আপনি দেখবেন আইনের জন্য বিভিন্ন রাষ্ট্রে আপনার মানুষকে আন্দোলন সংগ্রাম করতে হয়, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বাংলাদেশের বিষয়টা অত্যন্ত ভিন্ন। এখানে রক্ত ছাড়া, এখানে প্রাণহানি ছাড়া, সম্পদহানি ছাড়া এখানে কোনো ধরনের মানে আইন হয় না। এবং বাংলাদেশটা এমন একটা জায়গা যেখানে আইন প্রণয়নের জন্য এবং আইন বাতিলের জন্য একই কাজ করতে হয়, প্রাণ দিতে হয়, আপনার সম্পদহানি করতে হয়, মানে রাষ্ট্রের যে ক্ষতি, গণমানুষের যে ক্ষতি, সেটা কিন্তু করতে হয়। আর এটা মানে নতুন কিছু না বাংলাদেশের ক্ষেত্রে। আর এই আইনটা আমি বলছি এই জন্য যে একজন সংবাদকর্মী হিসেবে আমি জানি, আমি মানে এটা না জানার কোনো কিছু না। এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষ, বাংলাদেশে এমন কোনো মানুষ আপনি পাবেন না যারা হয়তো প্রকাশ্যে বলবে না সরকারকে সমর্থন করার কারণে বা নিজের নিরাপত্তার কারণে, কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষ জানে যে এই আইনটি একদম পরিকল্পিতভাবে করা হয়েছে। বাংলাদেশের যে ক্ষমতাসীন সরকার, তারা তাদের অপকর্মকে যেন প্রকাশ করতে না পারে মানুষ ব্যাপকভাবে, সেটা একটা দেয়াল তৈরি করার জন্য এই আইনটা করা হয়েছে। এবং এই আইনটার পিছনে কোনো ধরনের কোনো মহৎ উদ্দেশ্য নাই, এটা জুলুমের জন্যই, গণমানুষের যে প্রতি যে জুলুম, সেই জুলুমের জন্যই কিন্তু এই আইনটা করা হয়েছে। এবং এই আইন হয়তো এই বর্তমান যে সরকার, তারা এই আইনের মাধ্যমে কিছুটা হলেও তাদের যে নিরাপত্তা বোধ, সেটা একটা দেয়াল তৈরি করার চেষ্টা করেছে। ধন্যবাদ কাফি কামাল আপনার সুন্দর বক্তব্যের জন্য। ডক্টর মারুফ মল্লিক, আপনার থেকে শুনতে চাই আসলে মারুফ মল্লিক যেটা কাফি কামাল যেটা বলেছেন যে এটা সরকারের জন্য সুরক্ষার জন্য, সরকারের সুরক্ষার জন্য, সরকারেরকে নিরাপদ রাখার জন্য। আসলে সরকার তো বলছে জনগণের নিরাপত্তা রাখার জন্য। আপনি কি মনে করেন? ঠিক আছে, ধন্যবাদ হাসিনা আপা। আর হচ্ছে আরো দুজন আলোচক আছেন, দুইজনকেই শুভেচ্ছা আমার পক্ষ থেকে। তো যেটা আপনি বললেন, আইনটা তো হচ্ছে যে আইন যখন তৈরি করা হয়, যে কোনো ধরনের ল বা অধ্যাদেশ যখন আপনার প্রয়োগ করা হয়, এটা কিন্তু আসলে জনগণের সুরক্ষার জন্যই প্রয়োগ করা হয়। কিন্তু যেটা হচ্ছে যে খুবই দুঃখজনক ঘটনা, বা ধরেন রাষ্ট্রগুলো যখন নিপীড়ক হয়ে যায়, তখন কিন্তু ওই আইনগুলো আর আসলে জনগণকে সুরক্ষা করে না। ওই আইনগুলো আসলে যারা রাষ্ট্র পরিচালনা করেন বা রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক অভিজাত বা রাজনৈতিক দল, তাদের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। তো বাংলাদেশে যে আইনটি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এইটাতে তো আসলে ধরেন যে এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে এটা একটা নির্যাতনমূলক বা এক ধরনের নিপীড়নমূলক আইনে পরিণত হয়েছে। এই আইনগুলো আমি যেটা বললাম আসলে জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়। এবং ধরেন যে ইতিমধ্যেই কথা একটা উঠেছে বা অনেকেই বলছেন যে পৃথিবীর বিভিন্ন দেশেই তো এই আইন আছে। বিভিন্ন দেশে তো শুধু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট না, বিভিন্ন দেশে নানা ধরনের আইন আছে। ধরেন বিভিন্ন দেশে তো জনগণকে সুরক্ষার আরো আইন আছে, কিন্তু অন্যান্য দেশ থেকে তো এইভাবে মানুষ হারিয়ে যাচ্ছে না, গুম হয়ে যাচ্ছে না, নিখোঁজ হয়ে যাচ্ছে না। তো সেই যে আপনার যে এই যে সিকিউরিটি অ্যাক্ট বা যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা বলা হয়েছে, আমি জার্মানিতে থাকি বা আপনারা ইউকেতে আছেন, এই দুই দেশে আমার ধারণা এরকম কোনো আইন আছে। এবং এই আইনগুলো করা হয়েছে জনসাধারণ বা পাবলিককে এক ধরনের সুরক্ষা দেওয়ার জন্য। সেই সুরক্ষাটা হচ্ছে যে তথ্যের যে অপব্যবহার বা যে আপনার তথ্যের যে মাধ্যম, বা ধরেন ফেসবুকে থেকে বা টুইটার বা ইনস্টাগ্রাম থেকে আমরা যেন অন্যের কোনো কথা বা ছবি নিয়ে কোনো ধরনের অপব্যবহার করতে না পারি, সেটার জন্যই তো এই আইনটা করা হয়েছে। এবং এই দেশে কিন্তু মানুষজন সেই সুবিধাটা পায়। কারণ একজনের ছবি নিয়ে যদি আরেকজন কোনো ধরনের কোনো কিছু করে,
তার মানে কিন্তু এই না যে তার বাক স্বাধীনতা নাই, এটা আবার মনে রাখতে হবে। কারণ ইউরোপের পেপার পত্রিকাগুলোতে প্রচুর ক্যারিকেচার, কার্টুন প্রকাশ করা হয়, এবং সেই কার্টুন বা ক্যারিকেচার রাজনৈতিক ব্যক্তিত্বের করার জন্য যে একবারে পত্রিকা বন্ধ করে দিয়েছে এমন কিছু না। এবং আমি আসলে, আপনারা জানেন এটা নিয়ে অনেক তুলকালাম কাণ্ড হয়ে গিয়েছে সারা বিশ্বে। ইউরোপের যে গণমাধ্যমের যে বাক স্বাধীনতা, সেই জায়গায় কিন্তু তারা তাদের জায়গা থেকে তারা কিন্তু অনড় ছিল অবস্থানে, একদম আপনার আপোষ করে নাই। যতই ধরেন যে রাজনৈতিক চেতনা বা বিভিন্ন চেতনার কথা বলা হয়েছে বটে, ওই জায়গাটায় তারা অনড় ছিল। তো এই যে ধরেন এই যে একটা ভারসাম্য, বাক স্বাধীনতা এবং আপনার অধিকার রক্ষার যে ভারসাম্য, এটা কিন্তু ইউরোপ বা অন্যান্য দেশে পুরোপুরি মেনে চলা হচ্ছে। কিন্তু যারা এই বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলতে গিয়ে এসব আইনের উদাহরণ দেন, আমি মনে করি তারা পুরোপুরি আসলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বা একটা জায়গা থেকে ভুল বলেন। বাংলাদেশের আইনে, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইনে আপনি যদি দেখেন কি পরিমাণ সাংবাদিককে আটক করা হয়েছে, গণমাধ্যম কর্মীকে আটক করা হয়েছে বা সাধারণ মানুষকে আটক করা হয়েছে। আর যদি একই সাথে আমরা বলি যে তথ্য বিকৃতি, তথ্য চুরি বা তথ্য ভুলভাবে উপস্থাপনের দায়ে সাধারণ মানুষ খুব একটা এই আইনের দ্বারা সুরক্ষিত হয়েছে বলে আমার মনে হয় না। কারণ আপনারা একটা জিনিস প্রায়ই দেখুন, বাংলাদেশে বিভিন্ন মানুষের টেলিফোন বক্তব্য ফাঁস হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং প্রকাশ করা হচ্ছে, একদম ভাইরাল হয়ে যাচ্ছে। তাহলে এখন আমি যদি একজনের সঙ্গে কথা বলি এবং আমার সেই বক্তব্যটা, আমি তো প্রাইভেট কথা বলছি, ধরেন আমি একজন এই অনুষ্ঠানের কোনো একজন অতিথির সঙ্গে আমি কথা বলছি যেটা প্রাইভেটলি, সেটা যদি এখন পাবলিক হয়ে যায় তাহলে তো আপনি আমার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে পারলেন না। তো এই আইন কিন্তু আমাকে সেই নিরাপত্তা দেয় নাই। বাংলাদেশে অজস্র মানুষের টেলিফোন রেকর্ড আমরা শুনছি, সকাল বিকাল ফাঁস হচ্ছে, সবাই করছে, বিভিন্ন জন করছে, সেটা তো করতে পারে নাই। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা লক্ষ্য করছি, যখনই কোনো ধরনের সরকারের সমালোচনা করা হচ্ছে, কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা দুর্বলতা, তখনই তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এবং মুশতাক আহমেদের ঘটনাটা তো আমাদের একদম একদম মানে কি বলে সাম্প্রতিক উদাহরণ। আরো যেটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে এই আইনে কিন্তু আপনার, আমি যদি বলনা জেনে থাকি, কিছু কিছু ধারায় জামিনের সুযোগ নেই, আপনি বেইল নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যখন একটা আইন এতটা কঠোর এবং সেই আইনের অপপ্রয়োগের যখন বিভিন্ন ধরনের অভিযোগ উঠছে এবং সেই অভিযোগের ভিত্তিও আছে, সেই অভিযোগগুলো যে একদম আমলে নেওয়ার মতো না তা না। তো আরো মজার বিষয় হলো যে মুশতাক সাহেব 6 বার জামিন পান নাই, এরপরে কি হলো না হলো, হুট করে তার মৃত্যুর পর কিশোর জামিন পেয়ে গেলেন, এবং দুইজন কিন্তু একই মামলায় আটক। তাহলে একই মামলায় আটক থাকার পরে একটা লোক 6 বার জামিন পেলেন না, আরেকজন লোক হুট করে 2 দিন না 3 দিন পরে জামিন পেয়ে গেলেন। এবং সেটা কি মানে মোস্তাকের হত্যার জন্য তাকে জামিন দেওয়া হয়েছে? এটা তো নানা ধরনের আলোচনা হতে পারে, কিন্তু আপনি যদি ওইভাবে দেখেন, একটা নৈর্ব্যক্তিক জায়গা থেকে চিন্তা ভাবনা করেন যে আইনে বলা আছে যখন তাদের জামিন বাতিল করা হয়েছে তখন নিশ্চয়ই তো আইনের কথা বলে বা অপরাধের গুরুত্ব অনুধাবন করেই তো ধরেন বাতিল করা হয়নি। আমি ধরে নিলাম যে তারা রাষ্ট্রবিরোধী কোনো ধরনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বা ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কাজে লিপ্ত ছিলেন, যেটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য ক্ষতিকর। আমি যদি এইভাবে ধরে নিই, এই আইনের আলোকে বা মামলার আলোকে, আমি ধরে নিলাম মামলাটা সঠিক, আমি উদাহরণের জন্য, আলোচনার জন্য বলছি, মামলাটা সঠিক, তাহলে সেই মামলায় 6 বার যখন জামিন পেলেন না, আরেকটা লোক মারা যাওয়ার পরে আরেকজন ওই মামলার আরেক আসামি জামিন পেয়ে গেলেন, তাহলে তো মানে কেমন হয়ে গেল না বিষয়টা? তার মানে আমরা বলতে পারি যে আইনের সঠিক বা সুষম প্রয়োগ হচ্ছে না। ওই জায়গা থেকে আমি মনে করি যে ডিজিটাল নিরাপত্তা যে আইনটা আছে, এটা আসলে একটা নিবর্তনমূলক, নির্যাতনমূলক, নিপীড়নমূলক আইন, এবং এটা অবিলম্বে বাতিল করা উচিত, আমার এটা আর কি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন, যারা দেখছেন, তারা আপনাদের মতামত অবশ্যই আপনারা দিবেন। আপনাদের মতামত অবশ্যই আমাদের কাছে অনেক মূল্যবান, এবং আমার অতিথিরা যারা আছেন ওনারা আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। ওনারা দুজনেই সংবাদপত্রের সাথে আছেন। আমি অবশ্য বলতে ভুলে গিয়েছি, ডক্টর মারুফ মল্লিক, উনি প্রথম আলোতে কলাম লিখে থাকেন দীর্ঘদিন থেকে, এবং উনি সংবাদ মাধ্যমের সাথে জড়িত আছেন দীর্ঘদিন থেকে। এবং আমার সাথে আছেন ওয়াকি আব্দুল্লাহ, উনি আছেন মানবাধিকার কর্মী, দীর্ঘদিন থেকে মানবাধিকারের সাথে কাজ করেছেন। তা আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন, অবশ্যই আমার অতিথিরা সেটার উত্তর দিবে। আমি ওয়াকি আব্দুল্লাহ আপনার কাছে যেতে চাই। আমি একটু 1 মিনিট বলতে পারি ওয়াকি ভাইয়ের যাওয়ার কাছে?
যাওয়ার আগে জাস্ট হ্যাঁ আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম যে আমাদের দেশে যে এই যে ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে যে এখন একটা খুব হইচই হচ্ছে না, এটা কিন্তু নতুন না। আমাদের দেশে একটা আইন ছিল বিশেষ ক্ষমতা আইন। ওই আইনেও কিন্তু যাকে তাকে যখন তখন বিনা ওয়ারেন্টে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আটক করা হতো, এবং এই আইনের আমরা অপপ্রয়োগ দেখেছি। এরপরে আরেকটা আইন ছিল জননিরাপত্তা আইন, হ্যাঁ সেটারও কিন্তু এক ধরনের অপপ্রয়োগ আমরা দেখেছি। এখন হচ্ছে এই যে ডিজিটাল সিকিউরিটি, এটাই আর কি বলতে চেয়েছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ওয়াকি আব্দুল্লাহ ভাই, আমরা যেটা দেখি ডিজিটাল আইনে যেটা বলা হয়েছে 21-1 ধারায় যেটা বলেছে যে ডিজিটাল আইনে মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে যদি কোনো অপপ্রচার বা উস্কানিমূলক কথা বলা হয়ে থাকে তাহলে সেটা ডিজিটাল আইনের আওতায় আসবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন এটা কি আসলে যথযুক্ত মানে যুক্তি হচ্ছে কিনা কি এটা, যে এই কারণ জাতির পিতাকে নিয়ে জাতীয় সঙ্গীতকে নিয়ে মানুষ আলোচনায় আসতে পারে, পতাকা নিয়ে আলোচনা আসতে পারে, তো সেটা বলছে যে আলোচনা যদি করে, প্রোপাগান্ডা যদি ছড়ায় তাহলে এটা ডিজিটাল আইনের আওতায় পড়বে। ধন্যবাদ, খুবই ব্রিলিয়েন্ট একটা কোয়েশ্চেন। দেখেন, দ্য ফান্ডামেন্টাল ল হচ্ছে আমাদের সংবিধান, এবং এই সংবিধান ডিরাইভড, আমাদের এই সংবিধানের মূল উৎস হচ্ছে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, সেখান থেকে। এই সংবিধানের একটি ধারা যেটার নাম 39 ধারা, সেটি কিন্তু বলেছে যে আমাদের বাক স্বাধীনতার অধিকার আছে। হ্যাঁ, এবং এই বাক স্বাধীনতার অধিকার মানে শুধু এই না যে আমি সুন্দরভাবে কথা বলতে পারবো। এই বাক স্বাধীনতার অধিকার মানে যে আমি, ধরেন এখানে মারুফ মল্লিক আছে, তার সাথে আমার দ্বিমত হচ্ছে, তাকে আমি আঘাত করে কথা বলবো, তার অনুভূতিতে আঘাত দিয়ে আমি কথা বলতে পারবো, এবং সেও ইকুয়ালি আমার অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলতে পারবে। কারণ অনুভূতিতে কতটুকুন আঘাত পেলো এইটা বিচার করা খুব মুশকিল। তো কেন অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কথা বলতে পারবো, এই জন্য জরুরি, যাতে করে সোজা ভাষায় যেটাকে বলে যে আমাদের মানে মানে আমরা যেন একজন আরেকজনের কল্লা কেটে না ফেলি। হ্যাঁ, অন্তত যাক অনুভূতি আঘাত দিলাম, বা আমরা যেন মারামারি না করি, হাতাহাতি না করি। হ্যাঁ, কথার উপর দিয়েই থাকলো বা কলমের উপর দিয়েই থাকলো, যে কারণে হয়তো মারুফ মল্লিক সাহেব উনি কলাম লিখেন, হ্যাঁ আমি রাজনৈতিকভাবে বক্তৃতা দেই, এভাবে আমরা মানুষকে একজন আরেকজনকে ইন্সপায়ার করি এবং দ্বিমত করি। গণতন্ত্রে এটাই হচ্ছে সৌন্দর্য, ডাইভার্সিটি ইজ স্ট্রেংথ গণতন্ত্রে। কিন্তু আপনার যে প্রশ্নটা, এখানে আমাদের জাতির পিতাকে নিয়ে আলোচনা করা যাবে কিনা, অবশ্যই আলোচনা করা যাবে, 100% আলোচনা করা যাবে। এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে এটা একটা অন্যায় একটা আইন। হ্যাঁ, জাতির পিতা কোনো ফেরেশতা না, বা জাতির পিতা কোনো ভুল থাকবে না, এরকম কোনো কিছু নেই। সুতরাং জাতির এবং জাতির পিতাকে অপছন্দও করতে পারে। জাতির পিতা ব্যাপারটা, এটা নিয়ে আমার একটা বক্তব্য আছে। দেখেন, জাতির পিতা ব্যাপারটাই একটা কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার, যে কারণে বলা হয়, রাজনৈতিক দৃষ্টিতে বলা হয় যে ফাউন্ডিং ফাদার্স, হ্যাঁ, যেমন স্বাধীনতা কেউ একা করেনি কখনো, একজন ডাক দিল আর সবাই স্বাধীনতা নেমে পড়লো তা না, প্রত্যেকের ভূমিকা আছে। এবং আমাদের যদি স্বাধীনতার যে দ্বিতীয় সেনা প্রধান ছিলেন, আমাদের যে প্রথম সেনাপ্রধান MAG ওসমানী, তারপরে যে সেকেন্ড ইন কমান্ড ছিলেন AK খন্দকার বোধহয় ওনার নাম, হ্যাঁ, উনি বলেছেন যে 7ই মার্চের যে ভাষণ, সেখানে আমাদের শেখ মুজিবুর রহমান জয় পাকিস্তান বলেছিলেন লাস্টে, এবং উনি পাকিস্তানে বিশ্বাস করতেন, এবং সোহরাওয়ার্দী এবং শেখ মুজিবুর রহমান এরা পাকিস্তান তৈরির মূল কারিগর, এবং সারা জীবন এরা জয় পাকিস্তান বলে এসছেন। এবং 7ই মার্চের দিনও, হ্যাঁ, তেনারা আমাদের শেখ মুজিবুর রহমান কিন্তু আপনার দেন দরবার করছিলেন যে কিভাবে উনি পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। হ্যাঁ, উনি শুধুমাত্র বাংলার প্রধানমন্ত্রী না, পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে হবে। তো যেহেতু আগরতলা মামলা হয়েছিল 1968 সালে, যেখানে শেখ মুজিবুর রহমান সহ আরো অনেকে লিটারেলি আমাদের বাংলার ভাষায় যেটাকে বলতে হয় যে ওনারা ধরা পড়েছিলেন আসামে, যে ওখানে যে ভারতের যে গোয়েন্দা সংস্থা যারা আমাদেরকে প্রতিনিয়ত পদদলিত করে রাখে, হ্যাঁ, সেই রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর সাথে গোপন যে বৈঠক করতে গিয়েছিলেন, সেখানে তারা কিন্তু আপনার ধরা খেয়েছিলেন, বা তাদেরকে ধরা পড়েছিল। হ্যাঁ, এবং এই কারণেই আপনার একটা মানুষকে, একটি নেতাকে অবশ্যই আপনার সে জাতির পিতা হোক আর যেই হোক, তাকে সমালোচনা করা যাবে। এট দ্য সেম টাইম দেখেন, যে ইনডেমনিটি আইন করেছে, যে জাতির পিতাকে নিয়ে যদি কোনো প্রকার কথা বলা হয়, এই যে আমি কথা বলছি এখন, এইটা আইন অনুযায়ী, বাংলাদেশ আইন অনুযায়ী আমার এই মুখটাকে বন্ধ করার জন্য ইনডেমনিটি আইন করা হয়েছে, যাতে করে আমি জাতির পিতাকে নিয়ে এই কথাগুলো না বলতে পারি, বা আমাদের জাতির পিতা
শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পার্লামেন্টের ভেতরে, বাংলাদেশের বা তৎকালীন পাকিস্তান পার্লামেন্টের ভেতরে যে চেয়ার ছুঁড়ে, পেপার ওয়েট যে পাথর ছিল, পেপার ওয়েট সেটাকে ছুঁড়ে তৎকালীন যে ডেপুটি কমিশনারকে, ডেপুটি স্পিকারকে মেরে ফেলেছেন, হ্যাঁ, সেগুলো যাতে করে আমরা কেউ কোনো কথা না বলতে পারি, হ্যাঁ, তাকে মানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম মানে তাকে নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, সেরকম শেখ মুজিবুর রহমানকে কোনো সমালোচনা করা যাবে না। এই জন্য এই আইনগুলো করা হয়েছে এবং 21-এর এই এক ধারা আমাদের যে সংবিধান, আমাদের যে মুক্তিযুদ্ধের স্পিরিট, এটার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। ধন্যবাদ। ধন্যবাদ। আমি ডক্টর মারুফ মল্লিক আপনার কাছে যাব, যে একই প্রশ্ন নিয়ে আমি যেতে চাই। 21-এ বলা হয়েছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে যদি কোনো প্রোপাগান্ডা বা প্রচারণা করা হয় তখন এই আইনের আওতায় পড়বে। এটার ব্যাপারে আপনি কি মতামত আপনার? না, এই আইনটাতে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে প্রপাগান্ডা করা যাবে না। প্রচারণা, প্রোপাগান্ডা এবং প্রচারণা। তো প্রপাগান্ডা তো আসলে কখনো ইতিবাচক হয় না, নেতিবাচক হয়। আপনি যদি ওইভাবে ধরেন তাহলে কিন্তু এই আইনের খুব একটা, এই ধারার যে খুব একটা ত্রুটি আপনি ধরতে পারবেন না। তো মুক্তিযুদ্ধ আমাদের অত্যন্ত একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। বা ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি যেইভাবে বাঙালি জাতি বা বাংলাদেশকে গড়ে তুলেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা যে স্থপতি, ওনাকে নিয়ে কোনো ধরনের কটু বাক্য বা ধরেন প্রপাগান্ডা, এইটা তো আসলে করা সমীচীন না, শুভনীয় না। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি সবারই এক ধরনের সহমর্মিতা, সহনশীলতা থাকা উচিত। আপনি এখন বলতে পারেন যে এই আইনে আসলে কিভাবে আপনি নির্ধারণ করবেন কোনটা প্রপাগান্ডা, কোনটা প্রপাগান্ডা না। কারণ যে জিনিসটা আমার কাছে প্রপাগান্ডা মনে হবে সেটা আপনার কাছে প্রপাগান্ডা নাও মনে হতে পারে। তো এই জায়গাটাই তো আইনের ফাঁক থেকে যায়। তো আমি মনে করি যে এইখানে যে ধারাগুলো আছে এগুলো রাজনৈতিক। হ্যাঁ, বিভিন্ন সরকারের আমলে হয়েছে এরকম, ধরেন বিভিন্ন পলিটিক্যাল পার্টি বা বিভিন্ন দলকে সুরক্ষা দেওয়ার জন্য আইন বিভিন্ন সরকারের সময় হয়েছে, বিভিন্ন দেশে হয়েছে। আমাদের আসলে এই যে 21-এর ধারা বা অন্যান্য ধারা, এইসব ধারায় তো আসলে মূল আলোচনা না করে মুক্তিযুদ্ধ থাকুক, মুক্তিযুদ্ধের জায়গায় থাকুক, আমরা এটাকে বিতর্কিত না করি। বঙ্গবন্ধুর জায়গায় থাকেন, ওনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, বিতর্ক না করি ওনাকে নিয়ে অযথা। আমাদের করা উচিত যে ওভারঅল এই আইনটিতে মানুষের কি ধরনের সুরক্ষা দেওয়া হচ্ছে, মানুষের বাক স্বাধীনতাকে রক্ষা করা হচ্ছে নাকি বন্ধ করা হচ্ছে। এখন মানুষের এই আইন যদি বন্ধ করা হয়, সেই বাক স্বাধীনতাকে যদি রহিত করা হয়, তাহলে তো সেই আইনটি আমরা গ্রহণযোগ্য বলে মনে করি না। আর হচ্ছে যে এই যে বিষয়গুলি বলা হয়েছে যে এই বিষয়গুলি 21-এর যে ধারা, এটা তো আসলে আইন করে আপনি বন্ধ করতে পারবেন না, because এটা একটা পাবলিক জিনিস। রাজনৈতিক ব্যক্তিরা পাবলিক ফিগার। এখন আপনি হয়তো বা পেপার পত্রিকায় লিখতে পারছেন না, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে পারছেন না, বাট পাবলিক স্কোয়ারের বিভিন্ন জায়গায় তো আলোচনা হচ্ছে, হ্যাঁ, কথাবার্তা তো হচ্ছে। একটা লোক হয়তো বা বলতে পারছে না, একজন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে একটা লেখা লিখতে পারছে না, আপনার হচ্ছে ফেসবুকে লিখতে পারছে না, বাট কিন্তু চায়ের দোকানে বসে তালা হচ্ছে, পাবলিক স্কোয়ার, জনপরিষদ, রাস্তায় কথা হচ্ছে, বাসে কথা হচ্ছে। তো এইটা বলে তো আপনি আসলে বন্ধ করতে পারবেন না এসব কিছু। বরং আমি মনে করি যে আমাদের মূল আলোচনা বা ভরকেন্দ্রটা থাকা উচিত যে এই আইনে আসলে আপনি যেটা বলেছিলেন যে মানুষের প্রতি কি পরিমাণ নিবর্তন করা উচিত, নির্যাতন করা কিন্তু উচিত। এখানে অনেক সময় দেখা যায় যে সে হয়তো ঘটনমূলক কোনো আলোচনা করেছে, তারপরেও তারা প্রোপাগান্ডা মনে করছে, বা তারা প্রোপাগান্ডা বা এখানে বলেছে যে প্রোপাগান্ডা বা মদত প্রদান করা, হয়তো মুক্তিযুদ্ধ নিয়ে সেভাবে কথা বলেনি বা চেতনায় কোনো আঘাত করেনি, কিন্তু তাকে উদ্দেশ্য হচ্ছে যে তাকে বন্দী করবে বা তাকে গ্রেফতার করবে, এটাই একটা উদ্দেশ্য। তখন একটা মামলা দিয়ে দিল বাংলাদেশে ম্যাক্সিমাম। সেটাই তো আমি বলছিলাম যে মানুষজন এই আইনের দ্বারা আপনার কিভাবে নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, আপনি সেটার দিকে আলোচনা রাখেন। কেন উনি কি লিখেছে এটা তো আসলে মানুষ, সরকার, যে কোনো রাষ্ট্র বা সরকার যদি কাউকে আটক করতে চায়, ধরেন এই আপনাদের ইউকেতে তো ইসেকে তো অনেকদিন ধরে আটকে রাখছিল, যে ইকুয়েডরের দূতাবাসে জুলিয়ান অ্যাসাঞ্জকে। এখন উনার তো মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, ফ্রি মুভমেন্ট লঙ্ঘিত হয়েছে। আর ব্রিটেন তো গণতন্ত্রের সূতি কাগার, কিন্তু তারা তো খুব বেশি কথাবার্তা বলে নাই। যে কোনো মানুষেরই তো পৃথিবীতে যে কোনো জায়গায় অবাধে যাতায়াতের সুযোগ সুবিধা আছে, তাহলে ওকে তো দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? ইউকে সরকার কেন দেয়নি? এটা তো আসলে রাষ্ট্রের চরিত্রই হচ্ছে এরকম। মানে আমরা যদি তত্ত্বীয় ভাবে আলোচনা করি, রাষ্ট্রের যখন
ক্ষমতাশালী হয়ে যায় বা যারা রাষ্ট্র পরিচালনায় যান তারা কিন্তু একটা পর্যায়ে মানে শোষকে পরিণত হন শাসক থেকে, এবং এটা খুবই একটা সাধারণ ঘটনা এবং বাংলাদেশেও তা হচ্ছে, সারা পৃথিবীতেই তা হচ্ছে, অন্যান্য দেশেও হচ্ছে। তো ওই জায়গায় আমি মনে করি যে আসলে জনগণের উপর কিভাবে এটা ধরেন এই আইনটা আরোপ করা হচ্ছে, জনগণ শুধু এই আইনের শুধু 21-এর ধারার কারণেই তো আপনার আটক হয় নাই, নানা ধারাতেই তো আটক হচ্ছে, পুরো আইনটাই তো আপনি নির্যাতনমূলক, আপনি শুধু 21-এর ধারাকে নিয়ে ফোকাস করছেন কেন? আমি তো মনে হয় যে পুরো আইনটা নিয়ে আমাদের ধারার মধ্যে একটি ধারা এবং সেটা স্পেসিফিকলি বলা আছে যে অনেকগুলো ধারাই আছে, তার মধ্যে এইটি আমি একটু আলোচনায় আনতে চেয়েছিলাম। তাই আমি কাফি কামাল আপনার কাছেও শুনতে চাই যে এই ধারাটা নিয়ে যে আপনি কি মনে করেন এটাতে। অবশ্য অনেকগুলো ধারা এবং সেই সব ধারায় একই কথাই বলা যায় যে এগুলো আসলে উদ্দেশ্য কিনা যে আমরা ওকে মামলা করব এবং সে যে কোনো ভাবে মামলা করতে পারে, সে হয়তো সেভাবে আমি যেটা বলেছি হয়তো প্রতারণা করেনি বা কোনো মদত দেয়নি, তারপরেও তাকে আটকিয়ে রাখা হয়েছে বা নিয়ে যাওয়া হয়েছে ডিজিটাল আইনে। কাফিকানা, তারপরে আপনার থেকে আমি ছোট করে একটু শুনতে চাই যে এখানে কি মুক্তিযুদ্ধ নিয়ে বা মুক্তিযুদ্ধের চেতনা বা পতাকা জাতির পিতা নিয়ে কি আসলে আলোচনা করতে পারে না মানুষ? আপনি তো আমাকে একটা বিষয় করে দিয়েছেন, আমি মানে মনে করি আর কি এই বিষয়ে আরেকটু বিস্তারিত বলা দরকার। সেটা হচ্ছে এই আইনটা যখন হয় এর আগে বাংলাদেশে কি সাধারণ মানুষ ডিজিটাল যে অপরাধ, সে অপরাধ থেকে মানে সেই ধরনের একটা মানে বিব্রতকর একটা পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য মানে সুরক্ষা দেওয়ার জন্য কি কোনো আইন ছিল না? এরকম একটা আইন কিন্তু 2006 সালে হয়েছিল, তথ্য প্রযুক্তি বা তথ্য যোগাযোগ এই ধরনের একটা আইন 2006 সালে ছিল, এবং সেই আইনে কিন্তু আপনার কেউ যদি এই ধরনের অপরাধ করে থাকে তাকে বিচারের সম্মুখীন করার সুযোগ কিন্তু ছিল। তাহলে এবং আপনার ওই আইনটার 57 ধারা যেটা ছিল, সেই 57 ধারাটা নিয়ে কিন্তু দীর্ঘদিন থেকে এই বর্তমান আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগ সরকারের যারা নেতারা আছেন, এই আওয়ামী লীগকে যারা সমর্থন করেন, যেসব বুদ্ধিজীবী বা যারা যারা বলেন, সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ কিন্তু এই 57 ধারার ব্যাপারে সবসময় উচ্চকিত ছিল। কিন্তু আপনি দেখেন যখন এই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো, মারুফ মল্লিক ভাই একটা কথা বলছেন, বিবর্তনমূলক যে আইন, এগুলো কিন্তু প্রত্যেকটা সরকারের, ব্রিটিশ আমলে যেমন ছিল সেই ধারাবাহিকতায় পাকিস্তান আমলে ছিল, সেই ধারাবাহিকতায় বাংলাদেশ আমলেও আছে সেটা। কিন্তু এই আইনটা যখন করা হয় তখন বলা হয়েছিল যে 57 ধারার যে অপব্যবহার, সে অপব্যবহারটা বন্ধ করে দেয়া হবে এই আইনের মাধ্যমে, সে 57 ধারাটা থাকবে না। এই ধরনের অনেকগুলো কিন্তু ইতিবাচক বিষয়কে সামনে রাখা হয়েছিল। কিন্তু আপনি দেখেন এখানে যেভাবে বলা আছে, আপনার বিশেষ করে 9টি ধারা, এর মধ্যে যেমন 17 ধারা হচ্ছে যেখানে ভয়ভীতি দেখানো এবং রাষ্ট্রের ক্ষতি করা। এখন আপনি বাংলাদেশের যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে সরকার এবং রাষ্ট্র দুইটাকে কিন্তু মানে মানুষ, বিশেষ করে যারা সরকার সমর্থক আছে তারা গুলিয়ে ফেলে। সরকারের সমালোচনা করলে তারা সেটাকে রাষ্ট্রের বিরোধিতা মনে করে। তাহলে এখানে একটা অপব্যবহারের সুযোগ আছে। আপনি এখানে 21 ধারা, যেটা 21 ধারাতে কিন্তু যেটা বলা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারে, জাতি পিতা জাতীয় সঙ্গীত, এই বিষয়গুলো বলা হয়েছে। এখন আপনাকে আমি একটা কথা বলি, যাকে আমার কোনো বিষয়ে পছন্দ হয় না, আমার তো পছন্দ না, পছন্দ অপছন্দের ব্যাপারটা একান্তই মনের, এটা মানুষের একেবারে এত ভেতরের বিষয়, এটাকে আপনি মানে চাইলে জোর করে এখানে পরিবর্তনের কোনো সুযোগ নাই। আমি কাউকে অনেক বেশি সুন্দর মনে করি, কাউকে একটু কম সুন্দর মনে করি, আমি কাউকে অনেক বেশি গুণীজন মনে করি, কাউকে একটু কম মনে করি, এটা আমার মনে করার এটা আপনি কেড়ে নিতে পারেন না। এখন ইতিহাস যে বিষয়টা, ইতিহাসে হচ্ছে আপনার যার যে ভূমিকা সেটা কিন্তু নির্মোহভাবে কিন্তু ইতিহাস রেখে দেয়, সেখানে আমি আপনি কি বললাম তাতে খুব একটা কিছু যায় আসে না। কিন্তু এই সরকার যেটা চেয়েছে, আমি একটু সময় নিচ্ছি ইয়ে করে, আমি আমার যে অন্য আলোচক আছে তাদের কাছে এটা ক্ষমা চেয়ে ইয়ে করছি, সেটা হলো এই আইনটা একেবারে করা হয়েছে যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কোনো সমালোচনা করা না যায় এবং তার পরিবার, এটা যেন সমালোচনা করা না যায়। এবং মুক্তিযুদ্ধের চেতনা আপনি কি বলবেন? এখন যে মানে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, যে রাজনৈতিক নেতৃত্বে মুক্তিযুদ্ধের যে মানে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছে, অনেক কিছু হয়েছে, সেই শেখ মুজিব যখন ক্ষমতায় আসলেন, দেশ স্বাধীন হলো, উনি ক্ষমতায় আসলেন, উনি কিন্তু বাকশাল করেছেন।
এখন বাকশাল কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? এই যে আজকে যে আইনটার ব্যাপারে আমরা কথা বলছি, এটা কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? তাহলে এটা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী একটা বিষয়। আমি এটা খুব সংক্ষেপে এই বিষয়গুলো বলছি যে আপনি যদি সমালোচনা করেন, সমালোচনাটা মুক্তিযুদ্ধের চেতনা বলে আপনি কাউকে আঘাত করবেন, আপনি একটা অপকর্ম করবেন, সেটার আমি সমালোচনা করলে আপনি বলবেন যে মানে মুক্তিযুদ্ধের বিরোধীতে একটা অবস্থান নিয়েছে, রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েছে। প্রথমত হচ্ছে সরকার এবং রাষ্ট্র দুইটাকে গুলিয়ে ফেলা এবং এক করে দেখা। আরেকটা জিনিস হচ্ছে যে তাদের অপকর্মগুলোকে যদি আপনি তুলে ধরেন, মানে মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে যে কাজগুলো করা হয় সেগুলো করলেই কিন্তু তখন আপনার বিরুদ্ধে এই অভিযোগটা আনা হচ্ছে। এবং এটা কিন্তু একেবারে এতই মানে অনির্দিষ্ট যে আপনি বুঝতে পারছেন না আপনার কোন কথাটা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, মানে এটা এতই ঠুনকু বিষয় মুক্তিযুদ্ধের চেতনা বিষয়টা, যে কোন কথাটার ভিতর দিয়ে আপনার কোন শব্দের ভেতর দিয়ে এটা ভেঙে যাচ্ছে, এটার যে ইমেজটা এটা ভেঙে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না, আপনি কোথায় অপরাধ করছেন বুঝতে পারছেন না। ধরেন আমি বা মল্লিক বা ওয়াকি আব্দুল্লাহ সাহেব এখানে কথা বলতেছি, আমরা হয়তো দেখা যায় আমাদের কথার মধ্যে অনেক বিষয় আছে, আপনি উপস্থাপনা করছেন, আপনি কোন প্রশ্ন করতেছেন এটা দিয়েও কিন্তু আপনার বিরুদ্ধে ধরনের একটা অভিযোগ আনা যায়, এখানে আপনি বুঝতে পারবেন না। তারপরে যেটা হচ্ছে 25 ধারা, যেটা এটা হচ্ছে ভয়ভীতি দেখানোর মাধ্যমে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন, এটার মধ্য দিয়ে কার মনে ভয় আপনি কিভাবে বুঝবেন? 28 নম্বর ধারায় যেটা আছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের যে বিষয়টা, আমি সংক্ষেপে করছি, ধর্মীয় অনুভূতিতে আঘাতের যে বিষয়টা, আপনি জানেন আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না করি তাতে কিচ্ছু যায় আসে না, বাংলাদেশের একজন ইসলামী স্কলার উনি এখন কারাগারে আছেন, ওনার নাম মৌলানা দেলোয়ার হোসেন সাইদি। ওনাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে যে তখনকার জিয়াটা এটা ছিল হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত। আপনি দেখবেন বাংলাদেশে অনেক মুক্ত চিন্তার লেখক আছেন বা অনেক আছেন, তারা কিন্তু ধর্ম নিয়ে অনেক ধরনের কথা বলেন। আবার বাংলাদেশে একটা ফ্যাশন হিসেবে দাঁড়িয়েছে যেটা হচ্ছে ধর্মের মধ্যে অনেক ধর্ম আছে, এর মধ্যে আপনি দেখবেন একদম টার্গেট করে হচ্ছে ইসলাম ধর্মকে নিয়ে অনিচ্ছাকৃত হবে এটা অপ্রাসঙ্গিক ভাবে কতগুলো কথাবার্তা বলে মানুষ অন্য মানুষের মনে ওইভাবে যদি আপনি দেখেন বাংলাদেশে কয়জন ব্লগারের বিরুদ্ধে মানে রাষ্ট্র এই যে আইনটা সেটার হয়েছে, আপনি কিন্তু সেটা খুব একটা দেখবেন না। তারপরে 29 দ্বারা যেটা বলা হয়েছে মানহানি, এখন ধরেন সালমান এফ রহমান বা লোটাস কামাল বা এরকম কেউ কেউ এই যে সৌদি কি যেন নাজাদ যার মুস্তাকের যে প্রসঙ্গটা আসলো, এরা অপকর্ম করবে। এখন আপনি অপকর্মের ব্যাপারে বললে তার মান যাবে, তার মান যাবে না। আবার দেখবেন যে এরকম আমাদের মানে এই যে বর্তমান প্রধানমন্ত্রী উনি সহ কারণ সমালোচনা করলে দেখবেন ঝালকাঠির কোন এক ছাত্রলীগ নেতার মান যাবে, হ্যাঁ, নীলফামারীর কোন এক যুবলীগ নেতার মান যাবে। এখন মানটা কার কোথা থেকে কিভাবে যাচ্ছে আপনি কিভাবে বুঝবেন? 30 নম্বর 31 নম্বর ধারায় যেটা আছে এটা হচ্ছে আইনশৃঙ্খলা অবনতি ঘটনা, আপনি কোন একটা ফেসবুক স্ট্যাটাস এটা ওটা দিয়ে যে বিষয়গুলা, সবচেয়ে ভয়ঙ্কর যে ধারাটা সে ধারাটা হচ্ছে 32 ধারা। এই 32 ধারার মধ্যে আপনি দেখবেন যে 57 ধারার যে মানে নেতিবাচক ভাবে ব্যবহার করার অপব্যবহার করার যে সুযোগ ছিল সেটার আরো কয়েক গুণ বাড়িয়ে এটা 32 ধারার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মারুফ মল্লিক ভাই একসময় সাংবাদিকতা করেন, উনি জানেন যে আপনি কোন একটা অফিস আদালতে গেলে সরকারি বা স্বায়ত্তশাসিত কোন একটা অফিস আদালতে গিয়ে আপনি কিন্তু কোনো কিছু মোবাইলে ধারণ করতে পারবেন না, ছবি তুলতে পারবেন না, কোনো তথ্য দিতে পারবেন না, কোনো ইভেন আপনি যদি দেখেন যে কেউ ধরনের একটা দুর্নীতি করতেছে, টাকা ঘুষ দিচ্ছে, এটা আপনি মানে এরকম কোনো যদি আপনার সামনেও যদি ঘটে আপনি এটা করতে পারবেন না। এবং ওই অফিসারদের মনে যদি কোনো কারণে সন্দেহ হয় যে এই লোকটা কিছু একটা এখান থেকে নিয়েছে, কোনো কিছু এখান থেকে ছবি ধারণ করেছে বা কিছু একটা এখান থেকে সংগ্রহ করেছে, সে আপনার বিরুদ্ধে সরাসরি যেটা করবে সেটা হচ্ছে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনবে। এবং এই যে গুপ্তচর বৃত্তির অভিযোগ মানে এটা হচ্ছে মানে সাংবাদিকতা বলতে যেটা আমি একজন সাংবাদিক হিসেবে বলছি, এটা সাংবাদিকতাকে জাস্ট জবাই করে দেওয়া হয়েছে এটার মধ্য দিয়া, এই 32 দ্বারা ভেতর দিয়া। এটা 57 দ্বারা অনেক অনেক বেশি নিপীড়নমূলক, রাষ্ট্রবিরোধী কাজ হিসেবে এটাকে আপনার দিচ্ছে। আরেকটা দ্বারা হচ্ছে 43 দ্বারা, যে 43 দ্বারার মধ্যে দিয়ে পুলিশকে কি পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে, বিশেষ করে আমি এখানে গণমাধ্যমের প্রসঙ্গটা বলবো যেহেতু আমি গণমাধ্যম কর্মী একজন। পুলিশের কোনো পরোয়ানা লাগবে না, কোনো অভিযোগ লাগবে না, কিচ্ছু লাগবে না। ধরেন কারণ বাজারে হচ্ছে অনেকগুলো টেলিভিশন এবং পত্রিকার অফিস, এটা তেজগাঁও, আমার যদি ভুল না হয় এটা তেজগাঁও থানার অধীনে এই এরিয়াটা। কারণ তেজগাঁও থানার ওসির মনে হইলো যে কোনো একটা পত্রিকায় বা কোনো একটা টেলিভিশনে মানে সরকার বিরোধী একটা কিছু হচ্ছে, উনি কোনো পরোয়ানা ব্যতীত সেখানে এসে ওই পত্রিকায় তল্লাশি চালাতে পারবেন, জব্দ করতে পারবেন,
যে কাউকে গ্রেপ্তার করতে পারবেন, এবং এই ব্যাপারে কোনো ধরনের ন্যূনতম কোনো প্রতিবাদ যদি করেন বা এটা করার চেষ্টা করেন, তাহলে এটাকে ওই পুলিশের কাজে বাধা দানের দিয়ে কিন্তু তাকেও গ্রেপ্তার করতে পারবেন। এবং এই ঘটনাগুলো কিন্তু আপনি দেখেন, গত বছর আপনার সংগ্রামের সম্পাদক আবুল আসাদ সাহেবের ক্ষেত্রে এই ধরনের বিষয়টা হয়েছে। এবং জামিনযোগ্য যে বিষয়গুলো বলছিল, এই আইনটার 17, 19, 21, 22, 23, 24, 26, 27, 28, 30, 31, 32, 33, 34, এই যে ধারাগুলো, এই ধারাগুলোর একটাও কিন্তু জামিনযোগ্য না, এগুলো সবগুলো অজামিনযোগ্য ধারা। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এটা কিভাবে মানুষের সুরক্ষা দিতে পারে। এবং আপনারা এখানে যারা আছেন বা এই অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান যারা দেখছেন, তারা কিন্তু জানেন যে এই আইনটার পর থেকে কতগুলো মানুষ ডিজিটাল নিরাপত্তার যে নিরাপত্তাহীনতার যে বিষয়টা, সেখান থেকে সুরক্ষা পেয়েছে। আপনি যদি দেখেন এখানে সুরক্ষা পাই না, এখানে যেটা হয়েছে সেখানে হচ্ছে নিপীড়নমূলক ভাবে অনেকগুলো মানুষ নিপীড়ন, যে সরকারি নিপীড়ন, সেটার শিকার হয়েছে। এই মামলাগুলোতে আপনি দেখবেন, আমি 3 সালের দিচ্ছি, যেমন 2018 সালের 19 সেপ্টেম্বর, আমার যদি ভুল না হয়, যে যখন আইনটা হয়, ওই বছর 34টা মামলা হয়েছে, 19 সালে 63টা মামলা হয়েছে, 2020 সালে 101টি মামলা হয়েছে, এবং 2020 সালে 53 জন সাংবাদিককে হচ্ছে মামলা আসামি করা হয়েছে। এর মধ্যে কাজল থেকে শুরু করা অনেকে আছে আপনারা দেখেন। এবং এই আইনটা যখন করা হয়েছে, তখন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সম্পাদকরা, গণমাধ্যম সম্পাদকরা রাস্তায় নেমে আন্দোলন করেছেন। আন্দোলন মতো তারা মানববন্ধন করেছেন, এটার জন্য করেছেন। এটা বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ঘটনা অতীত হয়েছে বলে মানে আমার অন্তত জানা নেই। আর আরেকটা জিনিস বলে আমি এই জায়গাটা শেষ করছি, সেটা হলো আপনি দেখেন এখানে কিশোরের যে ব্যাপারটা আছে, এই আইনটা যখন করা হয়েছে তখন সাংবাদিকদের মধ্যে, আমি কিন্তু বারবার সাংবাদিকদের মধ্যেই থাকার চেষ্টা করছি, অন্য মানুষের দিকে আমি যাচ্ছি না, সাংবাদিকদের একটা অংশ কিন্তু খুব উৎফুল্ল ছিল এবং তারা কিন্তু এটার পক্ষ নিয়েছে। অথচ আপনি দেখেন, আপনি কিন্তু, আমি কারো নাম উল্লেখ করছি না, এই মামলার অনেক আসামি কিন্তু আছে, এই আইনে মামলা দায়ের করা মামলার অনেক আসামি আছেন যারা কিন্তু এই সরকারের সমর্থন করেন। যার মধ্যে আমি একজনের কথা বলি, যে কাজল, যাকে অনেকদিন গুম ছিল, তারপরে যে ইয়েটা করা হয়েছে, কাজল তো মানে বিএনপি বা বিরোধী, সে তো হচ্ছে বর্তমান যে সরকার তাদেরই সমর্থক। কিন্তু আপনি যদি মোশতাকের কথা বলেন, মোশতাকের আপনি প্রিভিয়াস দেখেন, তারা কিন্তু, যে মোশতাক আজকে বিনা বিচারে হত্যার শিকার হয়েছে কারাগারে, সেই মোশতাক কি কোনো এক সময় কোনো একটি বিতর্কিত বিচার ব্যবস্থার পক্ষে তার অবস্থান ছিল? আপনি সব সময় কিন্তু, আমি শেষ করছি যে বিষয়টা বলে, বাংলাদেশে কোনো কিছু তারা সমালোচনা হজম করতে পারছে না, অথচ বাংলাদেশে বর্তমান যে সরকার, সে সরকারের মন্ত্রীরা, সেই রাজনৈতিক দল যারা ক্ষমতায়, তাদের নেতারা একদম কথায় কথায় তারা ভারতের কথা বলে। আপনি যদি ভারতের বিষয় দেখেন, ইউটিউব চ্যানেলে দেখেন, সেখানে দেখবেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে কাউকে বাদ হয় না, সেখানে তাদের নিয়ে মিমিক্রি করা হয়, তাদের নিয়ে মানে বিভিন্ন ধরনের ফান করা হয় অনুষ্ঠানে, এবং সেখানে হাজার হাজার ভিডিও আছে, দেখবেন আপনি, কার্টুন আছে, তাদেরকে মানে এত সমালোচনা করে, এটা বাংলাদেশ কল্পনাও করতে পারবে না। অথচ তাদের ভারত থেকে অন্তত কিছু শেখার ব্যাপার ছিল। ধন্যবাদ কাফি কামাল। কিন্তু এখানে হচ্ছে যে, যদিও আমরা মানে এক অর্থে দেখছি যে এটা সরকারকে সুরক্ষা করার জন্য, সরকারকে নিরাপদে রাখার জন্য, কিন্তু এটা তো সরকার যদি পরিবর্তন হয়ে যায়, তখনও তো এই আইনটা থাকবে অন্য সরকার ব্যবহারের জন্য। সেই ক্ষেত্রে তো সেটা আপনি করতে পারবেন না, সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। যেটা হয় কি, মানে রাজনীতি যারা করে তারা কিন্তু এটা মানে, অলি আহাদ সাহেবের একটা বই আছে, সে অলি আহাদ সাহেবের বইয়ের একটা জায়গা, আমি এই মুহূর্তে পৃষ্ঠা নাম্বারটা বলতে পারছি না, যেহেতু আমি বাংলাদেশে নাই এখন, আমার কাছে সেই বইটি বা নাই, না হলে পৃষ্ঠা সহ বলতাম। সেখানে একটা কথা আছে, এক সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অলি আহাদ, ওনারা একই সময়ে জেলখানায় ছিল। তখন পাকিস্তান আমলে কোন একটি তারা তখন কালা কানুন বলতো একটা আইনের ব্যাপারে, যেটা ওই যে পরবর্তীতে 57 দ্বারা বিশেষ ক্ষমতা আইন, সেই বিশেষ ক্ষমতা আইন, এটা বাতিল করবেন। কারাগারের মধ্যে হচ্ছে ওনারা আলোচনা করেছেন, অঙ্গীকার করেছেন, কিন্তু যখন দেশ স্বাধীন হলো তখন কিন্তু সেটার সুফলটা উনি নিয়েছেন, মানে যে রাষ্ট্র প্রধান হিসেবে যেটা হয়, উনি তার সুফল নিয়েছেন, উনি কিন্তু সে অঙ্গীকারের কথা ভুলে গিয়েছেন। আজকে যারা বিরোধী আছেন, তারা কিন্তু এটা যে বাতিল করবে,
আপনি কিভাবে বিশ্বাস করবেন? এই জন্য বিশ্বাস করতে পারেন না, তারা যেহেতু এই আইনের মাধ্যমে নিপীড়নের শিকার, মানুষ হিসেবে কিন্তু তাদের মধ্যে একটা প্রতিশোধ পরায়ণ একটা মানসিকতা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং যার পরিপ্রেক্ষিতে যেটা হতে পারে, যারা বাইরের মানুষ, যারা সাধারণ মানুষ, তারা এটার জন্য প্রতিবাদ করবে, কিন্তু যারা এটা শিকার, এটার একটা অংশ, বিশেষ করে রাজনৈতিক নেতৃত্ব যারা আছে, তারা হয়তো দেখা যাবে যে এটার একটু ঘুরিয়ে ফিরিয়ে আবার নতুন করে এরকম একটা কিছু করেছে। এটার সুবিধাটা তারা নেবেন না, তারা একটা মানে সুন্দর একটা ইয়েতে আনবেন এই বিশ্বাসটা। হ্যাঁ, আপনাকে তো একটা আশার মধ্য দিয়ে থাকতে হবে, আপনি আশা করতে পারেন, আপনি বিশ্বাস করতে পারেন না যতক্ষণ পর্যন্ত এরকম একটা কিছু ঘটছে না। ধন্যবাদ কাফি কামাল। ওয়াকি আব্দুল্লাহ, যে এই যে জেলখানায় অনেক সময় আমরা আমরা এখন একটু একটু শুনছি, বাট এটা নিয়ে অনেকেই কথা বলছে না যে ডিজিটাল আইনে নিয়ে যাচ্ছে যাদেরকে, তাদেরকে বিভিন্ন ভাবে টর্চার করা হচ্ছে। হয়তো সামান্য একটা স্ট্যাটাসের জন্য বা সামান্য একটা কার্টুন আঁকার জন্য নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে কিন্তু অমানবিক অত্যাচার করছে। এবং সেটা কিছুটা বর্ণনা আমরা দেখেছি কিশোরের ক্ষেত্রে, যে 69 ঘন্টা তাকে অজানা একটি জায়গায় রেখে বিভিন্ন ভাবে টর্চার করে, জানা হয়েছে যে সে কেন কার্টুন আঁকছে, কিসের উদ্দেশ্যে আঁকছে। এবং এভাবে শুধুমাত্র কিশোর না, এভাবে অনেক উদাহরণ আছে। অনেকে মুখ খোলে না, বাইরে এসে কথা বলছে না, কিন্তু এটা তো মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। জেলে নিয়ে এভাবে টর্চার করাটা তারা তো করতে পারে না। জেলে টর্চার করার মধ্যেও তো একটা নিয়ম আছে। জি, another brilliant point. Thank you, Hasin Akhtar, from bringing this out. Number one হচ্ছে, এখানে যারা আছেন তারা ভদ্রলোকরাও জানেন এবং 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 বাংলাদেশের বেশিরভাগ শিক্ষিত মানুষ মনে হয় জানেন, কিন্তু অশিক্ষিত যে 30% জানে না। কি সেটা? সেটা হচ্ছে যে বাংলাদেশে কোনো আইনে কোথাও পাবেন না, কোথাও নোওয়্যার ইউ ক্যান ফাইন্ড যে আপনাকে টর্চার করা যাবে। আপনার টর্চার না, আপনাকে গায়ে হাত দেওয়া যাবে না কোথাও। শুধুমাত্র মেধা ব্যবহার করতে পারবে, কোনো প্রকার পেশি শক্তি ব্যবহার করতে পারবে না, কোনো প্রকার টর্চার করা যাবে না। হ্যাঁ, এমনকি শুধু টর্চার করা যাবে না, রিমান্ডেও টর্চার করতে পারবেন না। জেলের ভেতরে তো নাই, রিমান্ডেও টর্চার করতে পারবেন না। এমনকি এমনও আইন আছে, লিখিত আইন আছে, যে রিমান্ডে যদি আপনি নেন তাহলে তাকে কাঁচের ঘরের ভিতরে রাখতে হবে, যাতে করে দেখা যায় যে টু মেক শিওর যে আমাদের কোনো নাগরিকের প্রতি কোনো নির্যাতন করা হচ্ছে না। বুঝতে পারছেন? দ্যাট ইজ ল। এবং এই লটা আমি বলছি না, ওয়াকি আব্দুল্লাহ বলছি না, আমার মতো নগণ্য মানুষ বলছে না। এটা আপনারা আইন ঘেটে দেখতে পারেন। হ্যাঁ, আমি নিজে ঘেটে দেখেছি। এবং আপনি যদি চান ডক্টর কামাল, আমাদের যে আইন বিশারদ, তাকে জিজ্ঞাসা করতে পারেন। তার মেয়ে যে ব্যারিস্টার সারা কামাল, তাকে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, সো এটা তো করা উচিত না। কিন্তু খেয়াল করেন, আমি মারুফ মল্লিকের একটা কথার প্রতি শ্রদ্ধার সহিত দ্বিমত করছি, এবং খুব জোরে সোরে দ্বিমত করছি, যে উনি বলছেন যে প্রোপাগান্ডা করা যাবে না, জাতির পিতার বিরুদ্ধে কোনো প্রকার কথা বলা যাবে না, জাতির পিতার বিরুদ্ধে কথা বললে মানে এটা অশ্রদ্ধা হয়ে যাবে। হ্যাঁ, মানে উনি ব্যাপারটা এমন ভাবে এটাকে মানে এটা প্রায় করে, শুধু মারুফ মল্লিক না, প্রায় সবাই করে, যে শেখ মুজিব আর মুক্তিযুদ্ধ এক, মানে সমার্থক শব্দ। কিন্তু শেখ মুজিব আলাদা, মুক্তিযুদ্ধ আলাদা। ফ্রেঞ্চ রেভলিউশন যখন হয়েছিল, তখন ফ্রেঞ্চ রেভলিউশনের প্রথম যে রেভলিউশনারি ওই পিতা ছিল, সে ছিল আলাদা, এবং ফ্রেঞ্চ মানুষের মুক্তি ছিল আলাদা। মুক্তিযুদ্ধ হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, যেটা ঘোষিত ওয়াদা, সেটাকে আমরা শ্রদ্ধা করব। কিন্তু যদি আমরা আজকে দেখি যে আমাদের ভিপি নূর আজকে আমাদের ভিতরে একটা আশার সঞ্চার করছে, আর তারপরে সে ভিপি নূর ক্ষমতায় যে আমাদের গলা টুটি চেপে ধরছে ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে, বা সংবাদপত্র সব বন্ধ করে দিচ্ছে, পার্টিগুলো সব বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, এটা গাদ্দারি বলে, গাদ্দারি। নিজের দেশের নিজের আপন জাতের সাথে গাদ্দার বলে। গাদ্দারকে গাদ্দার বলতে হয়, বুঝতে পারছেন? তাতে করে মুক্তিযুদ্ধ ছোট হয়ে যায় না। মুক্তিযুদ্ধ আজকে যদি ভারত আক্রমণ করে, হঠাৎ করে কথা নাই বার্তা নাই, আজকে 7ই মার্চ রাত্রেবেলা ভারতীয় সৈন্য আক্রমণ করলো, হ্যাঁ, আজকে কি মনে করেন কেউ না কেউ জেগে উঠবে না, কেউ না কেউ ঘোষণা দিবে না? আর ভারত যদি আজকে আক্রমণ করে আমাদেরকে, আমরা কি চুপ করে আঙ্গুল চুষবো বসে থেকে? অবশ্যই আমরা যুদ্ধে নামবো, তাই না? সো 25শে মার্চের রাতেও সেটাই হয়েছিল। হ্যাঁ, তার আগে তো যুদ্ধ শুরু হয়নি। যখন এসে আমাদেরকে গণহারে গুলি করছে, ঢাকা ইউনিভার্সিটির ছেলেদেরকে লাইন ধরে শুট করছে, তারপরে না মানুষ খেপছে, তার আগে তো মানুষ খেপেনি। বুঝতে পারছেন না? সো অবশ্যই এবং 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 এই জিনিসটা মানে এরা যেটা করছে, মারুফ মল্লিক সাহেবেরা, মানে শেখ মুজিবকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো যদি আপনি ইয়ে করেন, ওনার বক্তব্য মানে উনি ওনার মতামত, আমি তো সেটা সদস্য দ্বিমত করছি, এবং আমার সংবিধান সে আমাকে অধিকার দেয়
উনিও আমাকে দ্বিমত করতে পারে, আমার সম্বন্ধে বক্তব্য দিবেন, কোনো সমস্যা নাই। এটাই গণতন্ত্র এবং এটাই সুন্দর। হ্যাঁ, এটাতে আমি তো ওনার অনুভূতিতে আঘাত দিচ্ছি এবং এই অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার আমার আছে, এবং উনিও আমরা অনুভূতিতে আঘাত দিবে, লিখবে বা বলবে, কোনো সমস্যা নেই তো। হ্যাঁ, অ্যাজ লং অ্যাজ আমরা একজন আরেকজন কল্লা না কাটছি। কারণ যেটা এমন এমন ব্যবস্থা করছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি নিয়ে কোনো বা তাদের সাহাবীদেরকে নিয়ে যদি কোনো কথা বলেন, তাহলে কি হয়? ব্লাসফেমি আইন আছে। হ্যাঁ, যে ব্লাসফেমি আইন 2000 বছর ধরে চলেছে, বলেছে কোনো কথা বলা যাবে না। যে কারণে কি হয়েছে, আজকে যারা কথা বলছে আমাদের মুক্তমনা যারা, তাদেরকে কল্লা কেটে ফেলতেছে, ঠিক কিনা? বুঝতে পারছেন? তো এনারা শেখ মুজিবকে নিয়ে গেছে ওই পর্যায়ে। হ্যাঁ, কেন ওই পর্যায়ে নিয়ে গেছে? এটার মূল যে ভিশন সেটা হচ্ছে অখণ্ড ভারত। এনারা মনে করেন যে অখণ্ড ভারত হলে তাহলে আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেটা আমরা চেয়েছিলাম সেটা হবে না। ভাই, অখণ্ড ভারতের সাথে মানে সম্পর্ক হচ্ছে আমাদের এই অখণ্ড ইউরোপ যে চেয়েছিল হিটলারের, মোদি হচ্ছে নিউ হিটলার। বুঝতে পারছেন? অখণ্ড ভারত হলে মানুষ কখনো ধর্মনিরপেক্ষ হয় না। প্রত্যেকটা মানুষকে যখন শিক্ষিত করবেন তখন মানুষ ধর্মনিরপেক্ষ হয়, তখন মানুষ আরেকজনকে শ্রদ্ধা করতে শেখে, আরেকজনের অনুভূতিতে বুঝে শুনে যুক্তিতর্ক দিয়ে প্রোপাগান্ডা ছাড়া আঘাত করতে শিখে, যাতে করে আরেকজন শিখতে পারে। হ্যাঁ, বিশেষ করে আমাদের এই ডক্টর যারা, হ্যাঁ মানে ডক্টর গওহর রিজভী মিথ্যার বেসাতি করে আসলো ইয়েতে যে আপনার ডয়চে ভেলে, সেখানে যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যার বেসাতি করলো সেদিন, এই লাস্ট যে ইয়েটা করলো, আপনার কি বললো এটাকে, সংবাদ সম্মেলন করলো, সেখানে তিনি বললেন আরে জেলের ভিতরে তো মানুষ মরতেই পারে, মানুষের তো অসুখ বিসুখ হতেই পারে। কিন্তু আসলে কি হয়েছে? আসলে আমাদের মোশতাককে তার যৌনাঙ্গে ইলেকট্রিক তার লাগিয়ে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে যে সে হাগুমুতু করে ফেলেছে, আর প্রধানমন্ত্রী এসে মিথ্যা কথা বলছে। এটা হচ্ছে প্রোপাগান্ডা। বুঝতে পারছেন ডক্টর সাহেব? হ্যাঁ, তো প্রোপাগান্ডা হচ্ছে এইসব, যখন মিথ্যা। সত্য প্রোপাগান্ডারও ভালো দিক আছে, খারাপ দিক আছে। যখন একজন প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলে, হ্যাঁ সকল জনতার সামনে, যখন একজন প্রধানমন্ত্রী এভাবে বলে যে কোটা আন্দোলন আমি মেনে নিলাম, তারপরে সংসদে ঘোষণা দিল, তারপরে সে কোটার আন্দোলনকে মেনে নিল না, হ্যাঁ সেটাকে বলে প্রোপাগান্ডা। যখন আপনি সত্য প্রচার করবেন সেটা তো প্রোপাগান্ডা না, যখন আপনি মিথ্যা প্রচার করবেন তখন সেটা প্রোপাগান্ডা হয়। হ্যাঁ, এবং কোনো মানুষ সমালোচনার ঊর্ধ্বে না। আপনি যদি ব্রিটিশ ল দেখেন, সেখানে বলা আছে যে এই সংবিধান যে কেউ চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে কে কি নিয়ে আলোচনা করবে আর কে কি নিয়ে আলোচনা করবে না, এটা বলার কোনো অধিকার নাই। এটা যারা বলে তাদের ভিতরে মানে যে গুণটা আছে সেটা হচ্ছে পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ। ধন্যবাদ ওয়াকি আব্দুল্লাহ। ডক্টর মারুফ মল্লিক, আপনাকেও, আপনি ওনার তো কথা যদি উত্তর দিতে চান দিবেন অবশ্যই। আর একটা ওনাকে যে প্রশ্নটা আমি করেছি যে জেলের ভিতরে যে অত্যাচারটা হচ্ছে এটা অনেকে বলছে না, বাট এটা যদি বাইরে এসে বলতো তাহলে অন্যদের জন্য প্রতিবাদ করতে অনেক সুবিধা হতো। বাট আর জেলেও এই ধরনের কতটুকু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এই ধরনের অত্যাচার, কারণ জেলের ভিতরে অত্যাচার করারও জেলের শাস্তি দেওয়ার একটা ইয়ে আছে, 15টি নির্দেশনা আছে। রিমান্ডে নেওয়ার নিয়ে যদি অত্যাচার করে থাকে সেটারও নিয়ম আছে, তো সেই নিয়মটা তো লঙ্ঘন করছে আসলে আমাদের দেশে। আপনি কি মনে করেন? আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি, তারপর না হয় ওয়াকি ভাইয়ের উত্তরে যাওয়া যাবে। আপনি যে প্রশ্নটা করলেন যে জেলের ভিতরে তো অনেক অত্যাচার হয়, নির্যাতন হয়, এটা তো ধরেন হচ্ছেই, কিন্তু কেন বলছে না? যখন আপনার চারদিকে ভয়ের পরিবেশ থাকবে, আতঙ্কের পরিবেশ থাকবে, তখন তো মানুষ বলার সাহস করে না। এবং ওইরকম তো একটা পরিস্থিতি আছে দেশে, এটা তো অস্বীকার করা যাবে না। এবং আরো বিস্ময়কর একটা বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে অনেক মানুষ হারিয়ে যাচ্ছে, এবং কারা ধরে নিয়ে যাচ্ছে, কোথায় ধরে নিয়ে যাচ্ছে কেউ জানে না। এবং তারপর যখন তারা ফিরে আসছে, তারা কিন্তু এক ধরনের স্মৃতি ভ্রষ্টতায় ভুগছে, বলে কিছুই মনে নেই, আমাকে কে ধরে নিয়ে গেল, কারা ধরে নিয়ে গেল। যখন এরকম অনেকগুলো মানুষ স্মৃতি ভ্রষ্টতায় ভুগতে থাকে, তখন বুঝতে হবে যে কি পরিমাণ এক ধরনের একটা ভয়ঙ্কর বা হিমশীতল আতঙ্কের পরিবেশ দেশে আছে, যে কেউ কিছু বলতে পারছে না। তো আপনি যেটা বলছিলেন যে বললে হয়তো বা ভালো একটা মানে প্রতিরোধ বা এক ধরনের ইয়ের পরিস্থিতি তৈরি হইতো। কাফি কামাল যেটা বলছেন, এই জায়গাটাই ভূমিকা পালন করে সাধারণত গণমাধ্যম। যখন কারো উপর কোনো ধরনের অনৈতিক অত্যাচার নির্যাতন করা হয়, তখন হচ্ছে এক ধরনের গণমাধ্যম সেটা অনুসন্ধান করার চেষ্টা করে যে এই লোকটা যে স্মৃতি হারিয়ে ফেললো, হুট করে সে কোথায় চলে গেল, এবং হুট করে রাস্তায় একদিন রাতের বেলা হাঁটা শুরু করলো, এবং তাকে এসে পুলিশ এসে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিয়ে গেল। এই মাঝের সময়টা সে কোথায় ছিল? এই মাঝের সময়টা গণমাধ্যমের কাজ হচ্ছে অনুসন্ধান করে বের করা। কিন্তু ওই যে 32 নম্বর ধারা দিয়ে আটকে রেখেছে, আপনি যখন এটা নিয়ে আবার বেশি
অনুসন্ধান নিউজ করতে যাবেন, কাজ করতে যাবেন, তখন আপনাকে হচ্ছে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটকে দিবে। এবং কাফি কামাল সাংবাদিকতা করে এই ধরনের মামলায় খেয়েছে কিনা জানি না, এই গুপ্তচর বৃত্তির অভিযোগে, বা নিশ্চয়ই হুমকি ধুমকি খেয়েছে, এটা আমি নিশ্চিত। এটা সব সরকারের আমলেই দেয়, এটা যে শুধু বর্তমান সরকার দিচ্ছে বা আগের সরকারের আমলে দেয় নাই তা না। আমরা যারা গণমাধ্যমে কাজ করি সবাই এরকম ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছি। নানা ধরনের হুমকি ধুমকি, টেলিফোন, ইমেল ছিল না আমাদের সময় অতটা, ফোনেই সাধারণত বলা হতো, অজ্ঞাতনামা ফোন টোন করে সাবধান করে দেওয়া হতো। এর পাশাপাশি যখন আপনার উপর এই ধরনের একটা আইনের খড়ক থাকে, তখন তো আসলে আপনি ভিতরের তথ্যগুলি বের করতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না। সো এইটা যেটা আমরা বলতেছি, তো আমার মনে হয় যে আমরা এক ধরনের একটা কাল্পনিক জায়গা থেকে আলোচনা করতেছি যে আমাদের দেশে জেলে নির্যাতন করা হচ্ছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। আমাদের দেশে তো ভোটই হচ্ছে না, ভোটই তো নাই। আপনি যে পৌরসভায় নির্বাচন যাচ্ছে, স্থানীয় সরকারের নির্বাচন যাচ্ছে, এই ভোট নিয়ে তো সরকারি দলের সমর্থকদের ভিতর থেকেই প্রতিবাদ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, বিরোধী দল তো নাই মা। যেই দেশে আপনার একটা ভোটাধিকার নাই, জনগণের ন্যূনতম অধিকার নেই, সেখানে আপনি বলছেন যে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে, জেলে নির্যাতন করা হচ্ছে, এগুলা তো আসলে মানে আলাপ না। আমাদের আলাপটা যেটা জরুরি, আমাদের রাজনৈতিক সংস্কৃতির, আমাদের রাজনৈতিক কাঠামোর পরিবর্তন আনতে হবে। এই যে আমি যেটা বললাম যে এই ৭৪-এর খুব সম্ভব বিশেষ আইন, তাই না কাফি কামাল, বিশেষ ক্ষমতা আইন ছিল ৭৪-এর, যেটাতে আটক করা হতো। সেই আইনের সুবিধা ধরেন বঙ্গবন্ধু সরকারও নিয়েছে, পরবর্তীতে জিয়াউর রহমান উনি ক্ষমতায় আসলেন, উনিও নিয়েছেন, এরশাদও নিয়েছেন, এরপরে খালেদা জিয়া আসলেন, উনিও নিয়েছেন, তারপরে শেখ হাসিনা আসলেন, উনিও নিয়েছেন, তারপরে আবার খালেদা জিয়া, উনিও নিয়েছেন। মজার বিষয় হচ্ছে আমি যতটুকু খেয়াল আছে, আমি ৯০-এর যে গণ অভ্যুত্থান বা রাজনীতির যে পট পরিবর্তন, ওই সময় থেকে আমার মোটামুটি রাজনৈতিক ঘটনাবলীগুলি মনে আছে। তো প্রত্যেকটা দলই নির্বাচনের আগে বলতো আমরা ক্ষমতায় গেলে এই বিশেষ ক্ষমতা আইন বাতিল করব, রেডিও টেলিভিশনকে স্বায়ত্ত শাসন দিব। কিন্তু কেউই ক্ষমতায় এসে এই আইন বাতিল করে নাই, রেডিও টেলিভিশনকে স্বায়ত্ত শাসনও দেয় নাই, সবাই এটার সুবিধা নিয়েছে। এখন আমাদের যেটা জুড়ে সুরে আলোচনা করা উচিত, আমাদের যে এই রাজনৈতিক যে চর্চা, রাজনৈতিক যে সংস্কৃতি, এই যে পেশি শক্তি উনি যেটা বললেন, বা শক্তি ব্যবহার করে দমনের যে রাজনীতির যে নীতি, এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেটা নিয়ে আমাদের আলাপ করতে হবে। এবং এটার জন্য আমি যেটা মনে করি যে আমরা যারা ভালো মানুষ, নিজেদেরকে ভালো ভালো কথা বলি, সুন্দর সুন্দর কথা বলি, এদের রাজনীতিতে যাওয়া উচিত। বাংলাদেশে যেটা একটা ভয়ঙ্কর প্রবণতা শুরু হয়েছে যে আই হেট পলিটিক্স, আমি রাজনীতিকে ঘৃণা করি, ভালো মানুষ রাজনীতি করে না। রাজনীতি তো করবে দেশের নাগরিকরা, দেশের ভালোর জন্য। এখন আমি ভালো কথা বলছি, আমি এই ওয়াকি ভাই বা কাফি ভাই বা আপনাকে বলছি ভালো হয়ে যাও বলে আমি ঘরে চুপচাপ বসে আছি, তাহলে রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব কি? রাষ্ট্রের প্রতি তো আমার একটা রাজনৈতিক কর্তব্য আছে। কেউ রাজনৈতিক কর্মী হবে, কেউ রাজনৈতিক বিশ্লেষক হবে, নানা জায়গা থেকে আমরা দায়িত্ব পালন করতে পারি। এবং আমি যেটা মনে করি, আমাদের রাজনীতি এখন যেই জায়গায় পৌঁছেছে, সেই জায়গা থেকে যদি আমরা আবার পিছনে ফিরে যেতে চাই, যেটা কাফি কামাল বলেছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, ন্যায়ের, সম অধিকারের যে রাষ্ট্র। আমরা তো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম কেন? কারণ শোষণ, বন্টন, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে, রিমান্ডের বিরুদ্ধে। মুক্তিযোদ্ধাদের ধরে ধরে নিয়ে পাক বাহিনী অত্যাচার করেছে, তারও আগে আইয়ুব খান করেছে, ইয়াহিয়া করেছে। সেই নির্যাতনের বিরুদ্ধেই তো আমরা ধরেন এই স্বাধীনতা যুদ্ধ করেছি। এটা তো একটা সামগ্রিকভাবে এক ধরনের একটা মুক্তির আন্দোলন ছিল। সেই মুক্তি যদি আমরা ঘটাতে চাই, তাহলে পরে আমাদের খুব জরুরি হয়ে গিয়েছে রাজনৈতিক এই সংস্কৃতি পরিবর্তন করতে হবে। আপনার যে পছন্দের দল সেই দলই করেন, সেই দলে গিয়ে আপনারা যদি ভালো মানুষগুলো যদি সংখ্যায় বেশি হয়, দলগুলি ভালো হতে বাধ্য। কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে, আমরা পলিটিক্যাল পার্টিগুলোর কথা বলছি, আমাদেরও নাগরিক হিসেবে দায়িত্ব আছে এই সংস্কৃতি, এই কালচারের বিরুদ্ধে, এই আচরণের বিরুদ্ধে একটা জোরালো অবস্থান নিয়ে কথা বলা এবং যার যার রাজনীতিতে আরো বেশি করে সম্পৃক্ত হওয়া। আর ওয়াকি ভাই যেটা বললেন যে ওই যে সমালোচনা, এখন হয়েছে কি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধরেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। স্বাধীনতার যুদ্ধটা তো ওনাকে সামনে রেখেই হয়েছে, আরো ছিল মুক্তিযোদ্ধারা ছিল, আরো অনেক রাজনৈতিক নেতৃত্ব ছিল, সবারই অংশগ্রহণ, সম্মিলিত অংশগ্রহণ আছে। কিন্তু কি একজন দুইজনের লিডারশিপ দরকার হয়, যে নেতৃত্বটা ধরেন বঙ্গবন্ধু দিয়েছেন। আপনি ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বললেন না, ফ্রেঞ্চ রেভলিউশনের রুশো ভলতেয়াররা কিন্তু
সেই বুদ্ধিবৃত্তিক নেতৃত্বটা দিয়েছিল, হ্যাঁ, রাজনীতিটা গড়ে দিয়েছিল। এখন সেই জায়গায় আপনার একজন মানুষের লিডারশিপ এবং শাসক হিসাবে আপনি সমালোচনা করতে পারেন। আপনার তো ধাপ থাকে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের, ধরেন ফ্রেঞ্চ রেভলিউশনের আগে যারা পরম পূজনীয় ছিল, ফ্রেঞ্চ রেভলিউশনের সংগঠনের পরে তাদের অনেকেই কিন্তু সমালোচিত হয়েছেন। হ্যাঁ, আপনার প্রতি বিপ্লব হয়েছে, সেখানে আপনার জাতিবাদী যে জাতীয়তাবাদ সেটা হয়েছে। যারা ফ্রান্সের নাগরিক না ওই ভূখণ্ডের, তাদেরকে বলা হচ্ছে ইউ আর নট, তুমি আর ফ্রেঞ্চ না। তারপরে সেই উত্থান পতনের ভিতর দিয়ে গিয়ে ধরেন যে ওই 1848 সালে যে চুক্তি হলো ফ্রান্সে, সেই চুক্তির পরেই তো ফ্রান্স আবার ধরেন নাগরিক জাতীয়তাবাদের দিকে গেল। তো মানে নিজের একটু ঢুল নিজেই পিটাই, আমি একটা বই লিখতেছি জাতীয়তাবাদ নিয়ে, ওইখানে ধরেন বিস্তারিত আছে যে কিভাবে জাতিবাদী জাতীয়তাবাদ উগ্র জাতীয়তাবাদের দিকে মোড় নেয়। এবং আমাদের দেশে যে যেই ধর্মনিরপেক্ষতা বা যেই জাতীয়তাবাদের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ইউরোপের সপ্তদশ এবং অষ্টাদশ শতকের জাতীয়তা। ওই পর্ব পার করে ইউরোপ জাতিবাদী জাতীয়তাবাদ বা ধর্মনিরপেক্ষতার জাতীয়তাবাদ পার করে নাগরিক জাতীয়তাবাদ অতিক্রম করে এখন রাষ্ট্রীয় জাতীয়তাবাদে পৌঁছে গিয়েছে। ওরা বলছে যে একটা রাষ্ট্রে সব জাতি, বর্ণ, ধর্ম, ভাষার মানুষ মিলে আমরা জাতি বা রাষ্ট্র গঠন করব। সেখানে কে এশিয়ান, কে ইউরোপ, কে মুসলিম, কে খ্রিস্টিয়ান কোনো পার্থক্য করবে না। সবাই ধরেন এই যে জার্মানিতে সবাই জার্মান নাগরিক হবে, এখানে কোনো পার্থক্য থাকবে না। সেই তো রাষ্ট্রীয় জাতীয়তাবাদের দিকে যাচ্ছি। তো আপনি যখন এই রাষ্ট্রীয় জাতীয়তাবাদের ধারা নিয়ে বেশি বেশি কথা বলবেন এবং বাংলাদেশ যখন একটা সম্মিলিত সব ধর্মের, সব জাতির, সব বর্ণের, সব ভাষার মানুষের রাষ্ট্রে পরিণত হবে, তখন যে বিতর্কগুলো আছে যে একে নিয়ে প্রপাগান্ডা করা যাবে, ওকে নিয়ে প্রপাগান্ডা করা যাবে, এই জিনিসগুলি আর আলোচনাতেই থাকবে না। কারণ আপনার তো ওই জিনিসগুলি তো তখন গুরুত্বপূর্ণ না। আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হয়? জি, আমার একটু শুনতে অসুবিধা হচ্ছিল মাঝে মাঝে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আবার একটু ঘুরে সেই আইনের দিকে যাই আর কি। সেটা হলো মানে খুব দুঃখজনক, বেদনাদায়ক এবং কি বলবো, এটা খুবই হতাশা কিছু বিষয়। যেমন এই আইনটা যখন করা হয় তখন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সহ অন্যান্য যে মন্ত্রীরা ছিল, সংশ্লিষ্ট যে মন্ত্রীরা ছিলেন, তারা কিন্তু অনবরত মিথ্যাচার করেন। তারা সম্পাদকদেরকে ডেকে নিয়ে গেছেন, তাদের পরামর্শ নিয়েছেন বা নানাভাবে মানে কত রকমের জোচ্চুরি করা যায় সেটা কিন্তু এই সরকার এই আইনটা করার সময় করেছে। আমি এই জন্য প্রথমেই বলছিলাম যে এই আইনটা একেবারে পুরোটাই হচ্ছে একটা অসৎ উদ্দেশ্যে মানে প্রণয়নকৃত একটা আইন, জোর জবরদস্তির মধ্য দিয়ে প্রণয়নকৃত একটা আইন। এই আইন দিয়া কোনো মানুষের আপনার নিরাপত্তা রক্ষা বা মঙ্গল করার কোনো সুযোগ নাই। এই আইনটার একদম পরতে মারুফ মল্লিক সাহেব এটা ভালো মতো মানে করবেন। উনি সাংবাদিকতা করেছেন এবং এই বিষয়গুলো উনি আমি যতদূর জানি উনি নিয়মিত এগুলো নিয়ে চর্চা করেন। আমাদের সংবিধানের ক্ষেত্রে যেটা হয়, সংবিধানে কিন্তু আপনি দেখবেন যে এত মানে ধারা আছে, একটা ধারা আর একটা ধারার সাথে কিন্তু সাংঘর্ষিক। অথচ আপনি যখন মানে আমাদের যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে বা যারা চেতনা বিরোধিতার কথা বলছে, যারাই বলুক, যখন শুরু হয়েছে এই সংবিধানটা, সেটা কিন্তু একটা জোয়াকিচুরি একটা সংবিধান মানে বানাইছে। মানে এখন আমাদের এই প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেন, আমাদের একটা জিনিস আমি জাস্ট কাফি কামাল আপনার সঙ্গে আমি একটা জিনিস যুক্ত করি যে আমাদের সংবিধান আছে 70 ধারা। আপনি সংসদের দলের বিরুদ্ধে কোনো মতামত দিতে পারবেন না। জার্মানিতে যখন অ্যাঙ্গেলা মেরকেলের সরকার সিরিয়ান উদ্বাস্তুদের নিয়ে আসেন, সবচেয়ে বেশি কিন্তু বিরোধিতা করেছেন সংসদে উনার দলের লোকজন। হ্যাঁ, এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য, যে উনি নিজের দলের থেকে সবচেয়ে বেশি সমালোচনার শিকার হয়েছেন, কিন্তু উনি সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে পেরেছেন সংসদের সবার ভোটে। তাই আপনি বলেন, জি প্লিজ কাফি কামাল বলেন। আর আমার মনে হয় যে কাফি কামাল নিজেও সাংবাদিক হিসেবে, কাফি কামাল আমি যদি ভুল না করে থাকি, সাংবাদিক হিসেবে আপনিও লেখালেখি করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। সেটা কিছু জিনিস নিশ্চয় আপনারা জানেন। আমি এই বিষয়টা একটু করছি। যেমন আমি কিন্তু বিএনপি সরকারের সময়ে তখনও আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি,
বিএনপি যখন বিরোধী দলে তখনও আমি সাংবাদিকতা করতে গিয়ে নির্যাতিত হয়েছি, কিন্তু এগুলো ছিল কতগুলো তাৎক্ষণিক বিষয় থাকে, সে তাৎক্ষণিক বিষয়টা একরকম। আর আরেকটা বিষয় হচ্ছে খুব বলা যায় যে খুব টার্গেট করে যে বিষয়টা, সেটা হচ্ছে দুর্ভাগ্যজনক মানে ভাবে এবং দুর্ভাগ্যবশত যে মুক্তিযুদ্ধের চেতনার নামধারী যে সরকার, সেই সরকারের আমলে আমি সবচেয়ে যে নির্যাতনের শিকারটা হলাম। এবং আমাকে একটা পর্যায়ে, এটা সত্য হচ্ছে, আমার লুকানোর কিছু নাই, আমাকে যে আজকে দেশ ছেড়ে বাইরে আমাকে থাকতে হয়, এগুলো সবকিছু ছিল এমন যে এটা যে মুক্তিযুদ্ধের চেতনার যে সরকার, সেই সরকারের যারা সমর্থক তাদের হাতে এবং সেই সরকারের যে প্রশাসন তাদের মাধ্যমেই কিন্তু আমি যে নির্যাতনের শিকারটা হয়েছি, এগুলো সব কথা যেটা মারুফ মল্লিক বলেছেন যে সব কথা আসলে বলার সুযোগ নাই। তো যাই হোক, আমি বাইরে আছি, এরকম আমার মতো আরো অনেকেই আছে। আমি এই বিষয়টা নিয়ে আর করতে চাই না। হয়তো অদূর ভবিষ্যতে যদি বেঁচে থাকি এগুলো নিয়ে অনেক কথা বলা যাবে। আমি যে কথাটা বলছিলাম, সংবিধানে যেরকম সাংঘর্ষিক লাইনে লাইনে সাংঘর্ষিক বিষয়, এখানে কিন্তু এই যে আইনটা করা হয়েছে, আপনি দেখবেন এই আইনটার একদম প্রত্যেকটা লাইনে লাইনে হচ্ছে আপনার অপব্যবহারের সুযোগটা রাখা হয়েছে। প্রত্যেকটা লাইনে লাইনে অপব্যবহারের সুযোগ রাখা হয়েছে এবং একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে এটার ভিতর দিয়া। যা করা হয়েছে সেটা তো করা হয়েছে, যা করা হয় নাই সেটা হচ্ছে এমন যে এই ভয়টার ভেতর দিয়া যতগুলো সাংবাদিক আছেন, যাদের মধ্যে ন্যূনতম বিবেকবোধ আছেন বা যারা করতে চান নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রত্যেকের আছে, সেটা ব্যাপার, কিন্তু সাংবাদিকতার জায়গা থেকে যারা বস্তুনিষ্ঠ কাজ করতে চান, তারাও কিন্তু ভয়ের কারণে যে সেলফ সেন্সরশিপ যেটা, সেটার মধ্য দিয়ে কিন্তু তাদের সাংবাদিকতা করতে হচ্ছে এবং আলটিমেটলি এটা সেই সাংবাদিকতাটা করা যাচ্ছে না। আমি যে কথাটা এটা প্রথমে বলতে চেয়েছিলাম যে দুর্ভাগ্যবশত যেটা হয়েছে, যখন আইনটা করা হয় তখন আমাদের সাংবাদিক সমাজকে রাষ্ট্র দ্বিধা বিভক্ত করে ফেলতে পেরেছিল এবং এখনো তাই। এবং আমার আমি খুব আশাবাদী না যে তারা ভবিষ্যতে আমাদের সাংবাদিক সমাজ এক হবে, তাদের যে মৌলিক যে বিষয়টা যে বাকস্বাধীনতার ব্যাপারে, মুক্ত চর্চার ব্যাপারে তারা যে ঐক্যবদ্ধ হবে, সেই সুযোগটা অদূর ভবিষ্যতে আমি দেখি না। আপনি দেখেন, এই জিনিসটা যখন তৈরি হয়েছে, আইনটা যখন তৈরি হয়েছে, তখন কিন্তু আমরা ঢাকা রিপোর্টার সিনিটি, তারপরে ডিইউজে নানা রকম সংগঠনের ব্যানারে কিন্তু আমরা সেখানে প্রতিবাদ সমাবেশ করেছি, নানা রকমের কর্মসূচি আমরা পালন করেছি। আমি অন্তত এরকম 50টা কর্মসূচিতে আমি অংশ নিয়েছি, কম করে হলো কত ইনডোর প্রোগ্রামে আমরা অংশ নিয়েছি। ওই সময়ে আমি দেখেছি আমার কিছু কিছু সাংবাদিক সহকর্মীকে যারা হাসতেন, যারা ছিল কত, কিন্তু পরবর্তীতে আমি দেখেছি তারাও এই আইনের শিকার হয়েছে, তারাও কিন্তু এই আইনের শিকার হয়েছেন। আমি একটা জিনিস বলি, ওই যে আইনটা কার জন্য কিরকম, আপনি দেখেন আজকে নাজাদ, কোন এক চৌধুরী নাজাদ, কোথাকার কোন, তার ব্যাপারে একটা কার্টুন করেছে। এরকম কত চৌধুরী নাজাদ বাংলাদেশে আছে, ওরকম হাজার হাজার আছে। ধরেন এরকম একজনের কার্টুনকে কেন্দ্র করে মোশতাককে তার জীবন দিতে হয়েছে, সে 6 বারে জামিন পায় না, কারণ তার বিরুদ্ধে এখন পর্যন্ত যেটাই আনা হচ্ছে যে একটা কার্টুন বা কিছু বিষয় নিয়ে। আপনি একটা জিনিস দেখেন, এই আইনে যদি অভিযোগ আনা হয় তাহলে তো যতগুলো কল রেকর্ড ফাঁস করা হয়েছে, আমার তো অবাক লাগে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের তৎকালীন বিরোধী দলীয় নেত্রী একটা টেলিফোন সংলাপ হয়েছিল। মারুফ মল্লিক ভাই মনে আছে, সেটা হচ্ছে টেলিফোনের, বিশেষ করে টেলিফোনের লাইন কাটা ছিল কি কাটা ছিল না, এই প্রসঙ্গটা নিয়ে কিন্তু এক পর্যায়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং খালেদা জিয়া উত্তেজিত হয়ে গেছিলেন, যেটা প্রধানমন্ত্রী উপর্যুপরি বলতেছিলেন। তাহলে এই আপনি একবার চিন্তা করে দেখেন তো এই কলটা কিভাবে ফাঁস হয়। আর এভাবে যদি হয়, আপনি এখন পর্যন্ত দেখবেন যে বিরোধী দলীয় নেতাকর্মীদের এবং বিরোধী মত সমর্থনকারী যারা আছেন, এখানে বুদ্ধিজীবী থেকে শুরু করে, তাদের যে পরিমাণ টেলিফোন সংলাপ করা হয়েছে, কতগুলো মামলা হওয়া উচিত, এগুলো কি কোনো মামলা হয়েছে? তাহলে এই আইনটা কাকে সুরক্ষা দেয়? আপনি একটু আগে বলছিলেন যে যেটা ক্রস ফায়ার বা বন্দুক যুদ্ধের বিষয়টা, আপনি এই আইনের মাধ্যমে এটা এমন ভাবে বন্ধ করে দিয়েছে। আপনি জানেন যে এটা একেবারেই একটা গল্প, এই গল্পটা কে লিখছিল আমি জানি না, ধরে নিন গার্সিয়া মার্কেস লিখেছিলেন যে একজন আসামিকে আপনার অস্ত্র উদ্ধারের জন্য বা কিছুর জন্য নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তার সহযোগীরা এটা করেছে, পরবর্তীতে ক্রস ফায়ারে মারা গেছে। ধরলাম যে এই গল্পটা মার্কাস লিখেছিলেন,
এই একটা গল্পের উপর দিয়া হাজার হাজার বন্দুকযুদ্ধ এবং ক্রসফায়ার মানে যা যা আছে এগুলো যাচ্ছে। আপনি কোন সাংবাদিক কি এটার পেছনে কোনো কিছু বের করে আনতে পারছে? আপনার কি মনে হয় না, আপনাদের কি মনে হয় সাংবাদিকরা এগুলোর ব্যাপারে কিছুই জানে না? তার মানে কি? তার মানে হচ্ছে তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে, এখানে অনুসন্ধান চালানোর কোনো সুযোগই নাই। আর যখন আল জাজিরার মতো কোন একটা প্রতিষ্ঠান যখন চেষ্টা করে, তখন আবার আমাদের সাংবাদিক সমাজ তাদের উপর ঝাঁপাই পড়ে। এটা হলো বাংলাদেশে এখন যে মানে সরকার এই এটা করেছে। এক মিনিট, একটা ক্রস ফায়ারের গল্প হয়তো বা সবাই যে করে নেই তা না, হচ্ছে ওই যে বরগুনাতে একটা ইয়ে হলো না, ওই যে নয়ন বন্ড রিফাত হত্যা মামলার, সেইটার কিন্তু ওইভাবে কিভাবে তাকে ধরে আনা হয়েছে সেটা নিয়ে কিন্তু প্রথম আলো একটা অনুসন্ধানী প্রতিবেদন করেছিল। ঢাকা থেকে কিভাবে যে গল্পটা বলা হইলো যে তাকে নিয়ে বরগুনায় অস্ত্র উদ্ধারে গেল এবং তারপরে তার সঙ্গীরা উৎপেতে ছিল, তারপরে সে নয়ন বন্ড গোলাগুলির মাঝখানে পরে মারা গেল হাফ প্যান্ট, একটা 3/4 প্যান্ট পরে। ওইটার কিন্তু একটা প্রতিবেদন প্রথম আলোতে হয়েছিল যে তাকে কিভাবে এটা তারপর ট্র্যাক করে লোকেট করে ঢাকা থেকে অ্যারেস্ট করা হয়েছিল এবং সেখানে প্রত্যক্ষদর্শীর মানে যেখানে প্রত্যক্ষদর্শীর বিবরণও ছিল যে ঢাকায় খুব সম্ভবত বাড্ডা বা এদিকে রামপুরার থেকে। মারুফ ভাই, এটা হচ্ছে ব্যতিক্রমকে তো আপনি উদাহরণ হিসেবে আনতে পারেন না। আমি মনে করি যে এটা হলো এরকম লিমনের যে ঘটনাটা বা কাদেরের যে ঘটনাটা, এটা হলো পুরা ইয়ার মধ্যে ব্যতিক্রম একটা দুইটা। আমি যেটা বলবো আপনাকে, আপনি যেটা বলছিলেন যে সেলফ সেন্সরশিপ বা চাপ, এটার পাশাপাশি কি আপনার এক ধরনের উদাসীনতাও আছে আমি বলবো। ধরেন একটা জিনিস সত্য কথা, গণমাধ্যমে কাজ করতে গেলে আপনার উপর চাপ থাকবেই, সারা পৃথিবীতেই আছে, শুধু বাংলাদেশে না। হ্যাঁ, গণমাধ্যম একটা ঝুঁকিপূর্ণ পেশা, কাজ। আপনি যখন এই ধরনের কাজ করতে যাবেন, আমাদের দেশে একটু বেশি আর কি, আমাদের দেশে যেটা মানে তখন হচ্ছে কি গণমাধ্যমকে এই চাপটা কাটিয়েই কাজ করতে হয়। হ্যাঁ, কিন্তু এখন ধরেন যাই হোক, বাংলাদেশের পরিস্থিতি তো ভিন্ন। বলেন, হ্যাঁ কাপি ভাই বলেন। কাপি ভাই, হ্যাঁ আমি আপনাদের দুজনের দুটো কথার ব্যাপারে একটু ইয়ে করতে চাই। সেটা হচ্ছে মানে এখানে দ্বিমত পোষণ করার বিষয় না। যেমন কালা কানুন থাকলেও কালা কানুন যে প্রত্যেকটা সরকারের আমলে একভাবে ইয়ে হয় যে উদাহরণ দেওয়ার মতো, এটা কিন্তু এরকম ভাবাটা ঠিক না। কেন আমি এটা বলছি? যেমন ধরেন যে আইনটা 2006 সালে ছিল, ওই আইনটার যদি আপনি একটু করেন আপনি দেখবেন যে এর আগেও কিন্তু বিশেষ ক্ষমতা আইন বা নানা রকম ছিল। আজকে সরকারের সমালোচনা করে একটা কার্টুন ছাপলে বা একটা কার্টুন শেয়ার করলে যে ইয়েটা করা হচ্ছে, এরকম যদি হতো, মারুফ মল্লিক ভাই আপনি সাংবাদিক ছিলেন, বলেন তো বাংলাদেশে প্রথম আলো এবং ডেইলি স্টার কত আগে বিলুপ্ত হয়ে যেত? তারা তখন বিএনপি বা 4 দলীয় জোট সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ওনার ছেলে সহ পুরা ক্যাবিনেটকে নিয়ে যে ধরনের কার্টুনটা ছেপেছে, শিশির ভট্টাচার্যের কার্টুনগুলোর কথা আপনি একবার চোখ বন্ধ করে দেখেন। এটা যদি এই সময় হতো, কি ধরনের পরিস্থিতি শিশির ভট্টাচার্যকে আপনার মুখোমুখি হতো। এবং ওই সময়ের অনেক রিপোর্ট আপনি অনুসন্ধানী বলেন, প্রোপাগান্ডামূলক বলেন, অপপ্রচারমূলক বলেন, ওই সরকারের বিরুদ্ধে যে ধরনের রিপোর্ট গুলো তখন পত্রপত্রিকা লিখেছে, এই ধরনের আপনি চিন্তা করেন তো এই সরকার লেখার বিষয়। তার মানে কিন্তু সব সরকার যে সব আইনকে সমানভাবে মানে প্রয়োগ করে কিন্তু না। তবে একটা জিনিস খুব কাফি, আমি ডিফেন্ড করতেছি না, কিন্তু এটা কিন্তু ডেইলি স্টারে কিন্তু মাহফুজ আনাম সাহেব কিন্তু লিখেছেন যে আমরা এক ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতিতে আছি। হ্যাঁ, এটা কিন্তু স্বীকার করছে, অনেক সাংবাদিকই স্বীকার করছে যে এটা কিন্তু ধরেন আল জাজিরার যেই এই প্রতিবেদনটা নিয়ে খুব আলোচনা হলো সম্প্রতি, এবং যেটা হচ্ছে বাংলাদেশের কোনো গণমাধ্যমেই কিন্তু আল জাজিরার এই প্রতিবেদনটা সঠিক কি ভুল এটা নিয়ে কোনো প্রতিবেদন বা কোনো লেখাই ছাপা হয়নি, কিন্তু প্রতিবাদ লিপি ছাপা হয়েছে। তাহলে এটা কিন্তু যেই জিনিসটা আমি করি নাই সেটার প্রতিবাদ লিপি আমি কেন ছাপছি, এটার ব্যাখ্যা কিন্তু ডেইলি স্টার দিয়েছে। একটা ধরেন একটা পরিস্থিতি সম্পর্কে তো একটা ধারণা পাওয়া যায়। এখন ওই ডেইলি স্টার প্রথম আলো ওই সময় যে জিনিসগুলি করতে পারতো, এখন যেটা করতে পারছে না, কেন পারছে না এটা কিন্তু ওরা বলছে। ধন্যবাদ আপনাদের। একটা বিষয়, তার মানে সরকারের
সময় যখন কোনো একটা সরকার থাকে তাই সে সুবিধাটা নেয়, কিন্তু এখানে একটা জিনিস আমি বলছি যে আমি এখানে বিএনপি ডিপেন্ড করছি না। বিএনপি তার কৃতকর্মের জন্য তাদের যে পরিস্থিতি বর্তমানে সেটা তারা ভোগ করছে, বা আম, তারা যে অদূর উদ্দেশ্য পরিচয় দিয়েছে, অথবা বর্তমান সরকারে যারা আছে যে রাজনৈতিক দলটি তারা যেভাবে তাদের এটা কি আপনি ক্ষমতায় থাকার যে কৌশলটা তারা যত মানে কঠিন নিতে পেরেছে, যত শক্তভাবে তারা নিতে পেরেছে, এটা কাউন্টার হয়তো বিএনপি দিতে পারে না বলে আজকে এই পরিস্থিতিতে তারা আছে। কিন্তু আমি যে জিনিসটা বলছি সেটা হলো আইন থাকলেও অনেক সময় আইনকে তারা মানে ওইভাবে কিন্তু সুযোগ নেওয়ার বিষয়টা, যেমন আমি বিএনপির ক্ষেত্রে বলবো অনেক অভিযোগ বিএনপির বিরুদ্ধে আছে গণমাধ্যমকে নিয়ে, তারপরও বিএনপির সরকারে কিন্তু মানে সরকারের সময় গণমাধ্যম কিন্তু এইরকম এত কণ্ঠরুদ্ধ কিন্তু ছিল না। আর ওয়াকিল একটা কথা বলেছিলেন, আমি ওই কথাটার সাথে একটু ইয়ে করে শেষ করব, সেটা হলো আপনার মানুষের কিন্তু একটা মানবীয় সীমাবদ্ধতা আছে, আমাদের প্রত্যেকের কিন্তু ভালো মন্দ আছে। আজকে আমি এখানে কথা বলছি, এই কথাগুলো অনেকের ভালো লাগছে, কিন্তু আমার তো একটা অন্ধকার দিক থাকতে পারে, আমাদের প্রত্যেকের কিন্তু এরকম কিন্তু অন্ধকার দিক থাকতে পারে, ভালো মন্দ থাকতে পারে এই মানবীয় সীমাবদ্ধতার কারণে। কিন্তু মুশকিলটা হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে আমরা ইতিহাসের উপর আমরা বিচার করার ভার ছেড়ে দিই না, যারা আমাদের ঐতিহাসিক চরিত্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলেন, খালেদা জিয়ার কথা বলেন, এরশাদের কথা বলেন, তাদের যেটুকু অবদান এবং যেটুকু তাদের কি বলবো যে অন্যায় অপরাধ, এটা ইতিহাসের উপর ছেড়ে দেয়া, ইতিহাস কিন্তু নির্মমভাবে ইতিহাসের বিচারে তাদেরকে বিচার করার সেই জায়গাটা কিন্তু আমরা কি করি না। কেন এই সমস্যাটা? যেমন বঙ্গবন্ধু যে তার যে ভূমিকাটা রাজনৈতিক জায়গা থেকে, সেই ভূমিকাটা আমার স্বীকার করতে দ্বিধা থাকার কথা না। এবং একইভাবে স্বাধীনতার ঘোষণা দেয়া এবং এখানে রণাঙ্গনের নেতৃত্ব দেওয়ার যে বিষয়টা আছে, এবং পরবর্তীতে ঘটনা মানে পরিক্রমা এসে যখন ক্ষমতা এসে তখন উন্নয়নের যে রাজনীতি ইয়ে করা, এক্ষেত্রে জিয়াউর রহমান সাহেবের যে অবদান, সে অবদানকে যে অস্বীকার করা, এখানেই হচ্ছে আমাদের দন্যতা। এবং বর্তমান সরকারের সবচেয়ে বড় মানে যে আপনি যদি বলেন যে এই সরকারের একটা অপকৌশলের জায়গাটা হচ্ছে মানুষের যে অবদানটা আছে সে অবদানটাকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করা, সেটা অস্বীকার করার চেষ্টা করা। আপনি দেখেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি। 2012 সালে আমি একবার বেগম খালেদা জিয়ার সাথে ভারত সফর যাওয়ার সুযোগ হয়েছিল একজন সাংবাদিক হিসেবে। উনি সর্বশেষ যে সফর, উনি তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, সেই সফরে আমরা গিয়েছি দিল্লির লালকেল্লায়। তখন একটা সাউন্ড এন্ড লেজার শো দেখানো হয়েছিল আমাদেরকে। তো সেই শোটা দেখার সময়, আমি এখানে নাম বলছি না, আমি একজন সিনিয়র সাংবাদিককে কিছু বিষয়ে প্রশ্ন করছিলাম। সেটা হলো যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে যে মানে ব্রিটিশ থেকে যে ভারত উপমহাদেশ স্বাধীন হইলো, তারপর দুইটা দেশ, এটার পেছনে যে অবদানগুলো আপনি অবাক করার মতো ব্যাপার হচ্ছে, আমরা বাংলাদেশের মানুষ কিন্তু যেভাবে সূর্যকে আমরা যেভাবে দেখি, বাঘাযতীনকে আমরা যেভাবে দেখি, বা সুভাষ বোসকে আমরা যেভাবে দেখি, ওখানে হচ্ছে একবার মাত্র সুভাষ বোসের নামটা তারা উল্লেখ করেছে পুরো ঘটনার মধ্যে। সেখানে ক্ষুদিরামের কোনো নাম নেই, সেখানে বাঘাযতীনের কোনো নাম নেই, সেখানে অন্য যারা তিতুমির বা আরো যারা আছে কোনো নাম নাই। তো এই তখন উনি আমাকে যে উত্তরটা দিয়েছিল সেটা মানে আমি বললে হয়তো ইয়া হয় না, উনি বলছিল যে তখনকার সময়ে যে আওয়ামী লীগ হচ্ছে এখান থেকে আওয়ামী লীগ তাদের এই নেতিবাচক অংশটা শিখে নেয়, ইতিবাচকটা শিখে নেয়। এভাবে যে মানে ইতিহাসকে অস্বীকার করার যে বিষয়টা আছে, আওয়ামী লীগ এটা সাকসেসফুলি করে, এবং এটা করার কারণে কিন্তু অটোমেটিক্যালি তখন তার প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের একটা ইয়া হয়ে যায় যে আপনার কি বলে তাদের বিরোধিতা করা। হ্যাঁ, এবং এই বিরোধিতাটা যখন পরপর থেকে শুরু হয়, হয়তো এক পক্ষ অনেক জোরালো ভাবে করতে পারে, আর এক পক্ষ অতটা করতে পারে না, কিন্তু যখন দুই পক্ষ এটা করে তখন মানে পুরো বিষয়টাই ক্লেদ যুক্ত হয়ে যায়, কুলুষিত হয়ে যায়। আর ওয়াকিব ভাই যেটা বলছেন যে অখণ্ড ভারতের, আমার কাছে মনে হয় নাই যে ডক্টর মারুফ মল্লিক ব্যক্তিগত আমি তাকে যেভাবে চিনি, একজন সাংবাদিক ছিলেন সাবেক, তারপরে পরবর্তী তিনি পড়াশোনা এখন কলাম লিখেছেন, বইপত্র লিখতেছেন, আমি তাকে যেভাবে চিনি তার ধ্যান ধারণার মধ্যে আমার এটা মনে হয় না। এটা হচ্ছে আমি মানে একজন আলোচক হিসেবে বললাম, এটা দিয়ে আমি তাকে সমর্থন করছি বা এটা করছি তা না। অখণ্ড ভারতের যে বিষয়টা আছে এটা আর কোন হওয়ার কোনো সম্ভাবনা মানে আপনি এটা দুঃস্বপ্ন করেন না যে এরকম কিছু হবে। কেন হবে না জানেন? বর্তমান যে বাংলাদেশ সারা ক্ষমতায় আছে তারা কিন্তু প্রতিনিয়ত যখন মুখে কথা বলে বক্তব্য দেয় তখন কিন্তু তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে, কিন্তু জিয়াউর রহমান সাহেব যে বিসমিল্লাহির রহমানির রহিম
সংবিধানে সংযুক্ত করেছে তারা সেটা সেখান থেকে সরিয়েছে। এরশাদ যে ধর্ম ইসলাম ধর্ম হিসেবে মানে ইসলাম ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসেবে যে সংযুক্ত করেছে সেটা তারা সরিয়েছে, সেটা মানে সরাবে না। কারণ তারা, আপনি দেখেন জামাতের বিরুদ্ধে এত কিছু, জামাতকে এখন পর্যন্ত রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, করে নাই। আপনার এই কৌশলগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। আর অখণ্ড ভারতের যে বিষয়টা আছে, হয়তো অখণ্ড ভারত হবে না, আর অখণ্ড ভারতের দরকারও নাই এই জন্য যে ভারত এখন যে তার যে শক্তিমত্তা, তার যে কৌশল, তার যে সবকিছু দিয়ে বাংলাদেশকে বা তার প্রতিবেশী দেশগুলোকে তারা যেভাবে নিয়ন্ত্রণ করে, এর মধ্যে বিশেষ করে বাংলাদেশকে যেভাবে নিয়ন্ত্রণ করে, আপনার বা আপনাদের কি কখনো কখনো মনে হয় না এই দেশটা ভারতের একটা অবাধ্যের মতো? তা আপনার এটা অখণ্ড ভারত একটা সীমা তুলে দিয়ে বা নেতৃত্ব বসে, এটা তো দরকার হয় না। বাংলাদেশের রাজনীতিতে আপনি সুজাতা সিং এর কথা, আমি একটু আগে আমার হঠাৎ করে মনে পড়লো, সুজাতা সিং এর কথাটা চিন্তা করে কিন্তু 2014 সালের ইলেকশনের আগে বা আরো যদি সবকিছু দেখেন, যে কংগ্রেস তখন যে ভূমিকাটা নিয়েছিল, পরবর্তীতে বিজেপি আসার পরে কি কোনো চেঞ্জ হয়েছে? তা আপনার অখণ্ড ভারত সীমানা তুলে দিয়ে ধর্ম নিরপেক্ষ লাভ নাই তো, দরকারও নাই তো। ভারত এখন হিন্দুত্ববাদী রাষ্ট্রের দিকে যাচ্ছে, বা তারা যেভাবে আছে তারা সেভাবে থাকুক, বাংলাদেশকে তারা সুন্দর করে তাদের মতো করে পরিচালিত করতেছে। তারা এখন যে সম্পর্কের যে একেবারে উচ্চতর মানে শিখরে স্পর্শী যে সেটা তো তারা করতে পারছে। তাহলে এখানে ইসলাম ধর্ম থাকলো কি থাকলো না, সীমানা থাকলো কি থাকলো না, অখণ্ড ভারত এটা দরকার নাই তো। এখনকার সময়ে ওই সীমানা তুলে দিয়ে অখণ্ড ভারত করার দরকার নাই। বুদ্ধিভিত্তিক ভাবেই অখণ্ড ভারতের যে বিষয়টা সেটা মানে এখন চলতেছে আর কি। ধন্যবাদ কাফি কামাল। আমার যারা দর্শক ছিলেন তারা অনেক কিছুই আপনাদের থেকে জানতে পেরেছেন। তিনজনই অনেক ভালো এবং অনেক পড়াশোনা করেন এসব ব্যাপারে, এবং আজকের যে বিষয়টা আসলে সবারই এই প্রশ্নটা এখন দাঁড়িয়েছে, এবং অনেকেই বলছে যে এটার বেশিরভাগই বলছে যে এটা এই আইনটা কথা বলার সুযোগ পাওয়া যাবে। আমরা শেষ করব, তার আগে আপনি বলেন। না, আমি কাফি কামালের একটা বিষয় একটু বলতে চাই, দ্বিমত না, শুধু জাস্ট তার সঙ্গে শেয়ার করা, আমার আইডিয়াটা ভাগাভাগি করা। উনি একটা কথা বলেছেন যে এই যে মুশতাক বা এই যে কাজল ভাই যে নির্যাতনের শিকার হয়েছেন, ওনারা হয়তোবা একদিকে একসময় সরকার পক্ষেই ছিলেন বা এই আইনের সমর্থনও করতে পারেন কোনো না কোনো ভাবে। আমার মনে হয় কি এই ধরনের পাবলিক প্লেসে এরকম ভাবে না বলে, ওই যে লেলিন মনে হয় একটা কথা বলেছিল, পৃথিবী আজ শোষিত এবং শাসিত দুই ভাগে বিভক্ত। বাংলাদেশে আসলে এখন নির্যাতক এবং নির্যাতিত দুই ভাগে বিভক্ত। আমরা শেষ পর্যন্ত নির্যাতিতের পক্ষে থাকব। এখন সেই নির্যাতিত হওয়া ব্যক্তিটি কোথায় ছিলেন আগে, তার কিসে সমর্থন করেছেন, এসব আমরা মানে আলোচনায় না এনে, আপনিই বলেছেন যে ইতিহাস তাকে বিচার করবে। আমরা সবসময় মজলুম, নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে থাকবো এবং যতক্ষণ সম্ভব কণ্ঠটাকে ধরে রাখবো, এই আর কি। ধন্যবাদ মারুফ মল্লিক। ওয়াকি আব্দুল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা নির্যাতনের পক্ষে থাকবো, যারা নির্যাতিত হচ্ছে। আমার বিজ্ঞ বন্ধুরা এক একজন প্রায় 10-12 মিনিট করে বলেছে, আমাকে অন্তত 5টা মিনিট দিবেন দয়া করে। হ্যাঁ, আমার আর্টিকেল 39 এর অধিকার অনুযায়ী টেস্ট করব, আপনি খুব সংক্ষেপে। আমি 5টা মিনিট নিচ্ছি, ওনারা 12 মিনিট করে নিয়েছেন, আমি 5টা মিনিট নিচ্ছি। সেটা হচ্ছে যে, এক নম্বর হচ্ছে যে অখণ্ড ভারত, যে আপনি যেটা বলছেন কাফি কামাল সাহেব, অখণ্ড ভারত হচ্ছে একটা ফিলসফি। সেটা করে সীমান্ত থাকুক আর না থাকুক, এই যে আমাদেরকে কন্ট্রোল করছে বা আমাদের সরকার যে ওদের তাবেদারি করে, এটাই অখণ্ড ভারত কনসেপ্ট, বুঝতে পারছেন? হ্যাঁ, যেগুলো ডক্টর গওহর রিজভী, বহু ডক্টর যারা, বুঝলেন, এটা সাপোর্ট করে এই ধর্মনিরপেক্ষতার কারণে। হ্যাঁ, যাতে করে বাংলাদেশে এই আরেকটা অখণ্ড কি বলে খেলাফত, যেটা অটোমান এম্পায়ার বা এরকম, এই খিলাফত যাতে না আসে। এটা গেল একটা। দ্বিতীয়ত, একটি শ্রদ্ধার সহিত মারুফ মল্লিকের সাথে আমি একমত এই ব্যাপারে, যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি খুবই জরুরি পরিবর্তন দরকার। এবং এই পরিবর্তন খেয়াল করেন, আমি মানবাধিকার কর্মী, এবং সেই সাথে সাথে আমার বিপিনুর যেরকম তার ছাত্র অধিকার পরিষদ এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে, আমিও একটা আমার জনতার শক্তি নামে একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি। এবং সেখানে যদি মানুষের কাছে আপনি বলেন যে রাজনীতি করতে আসো, মানুষ প্রথমেই রাজনীতি করতে চায় না, রাজনীতি করতে আসতেই চায় না, মানে ভয় পায়। এই ভয়ের সংস্কৃতিটাই তৈরি হয়েছে এই ডিজিটাল আইনের মাধ্যমে। কারণ আপনি তো প্রথমে তো কথা বলতে দিতে হবে, ওরা তো বাইরে এসে দাঁড়ায় যে প্রেস ক্লাবে কথা বলবে, সেই ভয়টাই। প্রশ্ন ওয়াকি আব্দুল্লাহ, কথা বলার জন্য কি রাজনীতি খুব দরকার? মানে কথা কি যে কেউ বলতে পারে? না, কথা বলার জন্য রাজনীতি দরকার নাই, কিন্তু আপনি যদি পরিবর্তন আনতে চান কথা বলে, তাহলে আপনাকে সংসদে যে আইন পাস করতে হবে। আপনাকে যে ওই 150টা সিট, সেই 150টা সিটে
আপনি পাশ করলে এটা শুধু দেশে না সারা বিশ্বে এটা অ্যাক্রেডিটেড হবে, তাছাড়া তো আর হবে না। আপনি কথা বলেই গেলেন আমরা বলে যাচ্ছি, কোনো পরিবর্তন আসবে? কোনো পরিবর্তন আসবে না। তো আমরা শুধু সচেতনই করতে পারছি আমরা মানুষকে এই মুহূর্তে কথা বলে, তাই না? তো যে কারণে কথা বলে রাজনৈতিক কথা বলতে হবে। আপনি যদি নর্মালি কথা বলেন আপনাকে কিছু বলবে না, কিন্তু মোটামুটি কিছু বলবে। প্রতিবাদ যখন করবে তখন কি কোনো রাজনৈতিক দলেই তাকে থাকতে হবে নাকি রাজনৈতিক দলের বাইরে থেকেও মানুষ প্রতিবাদ করতে পারে? আমার পয়েন্ট এটা। হাসিনা আপা, আমি ওয়াকি ভাইয়ের পক্ষ থেকে বলে দিচ্ছি, যখন কোন ধরনের প্রতিবাদ সংগঠিত হয় সেটাকে নেতৃত্ব দেয় কে? রাজনৈতিক লিডারশিপ। যেটার সঙ্গে ওয়াকি ভাইয়ের সঙ্গে আমার দ্বিমত, বা উনি আমার বক্তব্যের দ্বিমত পোষণ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছেন? পাকিস্তানের বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল, মানুষ তো মাঠে নেমেছে। আজকে 7ই মার্চ ঐতিহাসিক। আপনার সময় আপনি বলেন, আমার সময়টা একটু আমি বলে নিই প্লিজ। প্লিজ হ্যাভ রেসিপ্রোকাল রেসপেক্ট। তো যেটা বলছিলাম যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে ডিজিটাল আইন এবং ডিজিটাল আইন যে করছে, এটার কারণ হচ্ছে যে এই আমাদের এই যাতে করে এই যারা 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 গদিতে আছে বা গদিতে ছিল, এরা যে অন্যায়গুলো করবে সেই অন্যায়ের যেন কেউ প্রতিবাদ করতে না পারে। কেন প্রতিবাদ করতে না পারে? কারণ জানেন আপনারা এখানে যারা আছেন তারা খুব ভালো করে জানেন যে ভারতের আশীর্বাদ পুষ্ট না হলে এখানে না বিএনপি না আওয়ামী লীগ আসতে পারবে না, কম আর বেশি। বুঝতে পারছেন? হ্যাঁ, মারুফ মল্লিকও জানেন, কাফি কামাল সবাই জানেন। আর তো এটার কারণে যেটা হয়েছে যে অখণ্ড ভারত, যে মানে ওদের তাবেদারিটাই হচ্ছে অখণ্ড ভারত। বুঝতে পারছেন? হ্যাঁ, তো এটার মূলে যে বিষয়টা, যেটা আমাদের কাফি কামাল এবং মারুফ মল্লিক দুজনই বলেছেন, আর্টিকেল 70 হচ্ছে আমাদের যে 4টা স্তম্ভ আছে সেটাকে আলাদা করা হচ্ছে না, যে কারণে কিন্তু পার্লামেন্টে আমাদের শেখ হাসিনা বা শেখ খালেদা জিয়া এনারা যদি কোনো অপকর্ম করে, দুর্নীতি করে বা নিয়োগ দুর্নীতি করে, হ্যাঁ মানে সীমাহীন নিয়োগ দুর্নীতি করছে, সমস্ত জায়গায় যে দুর্নীতিগুলো হচ্ছে সেগুলো সমস্ত যে নিয়োগ দিয়েছেন এই দুই প্রধানমন্ত্রী, হ্যাঁ, এবং এই দুই প্রধানমন্ত্রীর যে মানে নিয়োগ দুর্নীতি, এগুলো নিয়ে যদি কোনো ইমপিচমেন্ট হয়, সেই ইমপিচমেন্ট করতে পারবে না। আর্টিকেল 70 সেটাকে রহিত করছে। সো আর্টিকেল 70 হ্যাজ টু গো। এবং সেই সাথে সাথে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, যেটা মারুফ কামালের সাথে আমি একমত, আবারও বলছি যে আমাদের শেখ হাসিনা বলেন আর শেখ খালেদা জিয়া বলেন, এনারা ক্ষমতায় আছেন এক একজন 40 বছর, মানে 40 বছর ধরে আমি পার্টি প্রধান, আমি কাউকে আমার ক্ষমতা দিব না, খালি আমার কাছে ক্ষমতা রাখবো। আমি শেখ হাসিনা, আমি খালেদা জিয়া, অন্য কাউকে ক্ষমতা দেব। যে কারণে আজকে হ্যাঁ খালেদা জিয়া বাথরুমে যেতে পারে না, কিন্তু বিএনপিতে আরেকটা নেতৃত্ব নেই। বুঝতে পারছেন? যে পুরো বিএনপির হাল ধরবে। আজ কালকে যদি শেখ হাসিনা মারা যায় তাহলে আওয়ামী লীগের ভেঙে যাওয়ার মতো অবস্থা হবে। এমনকি শেখ হাসিনা এমন সিস্টেম করছে আমাদের সংবিধানে, যেখানে শেখ হাসিনা যদি কালকে মারা যায় তাহলে কালকে সাংবিধানিক ভাবে কে ক্ষমতা পাবে সেটাকে সে অবস্কিউর রেখে গিয়েছে, ঘোলাটে করে রেখে দিয়েছে। বুঝতে পারছেন? যদি আমার কথা বিশ্বাস না হয় সংবিধান পড়ে দেখেন। হ্যাঁ, সো ফাইনালি যেটা আমি বলবো যে দেখেন, আমাদের শেখ হাসিনা 2008 সালে ওয়াদা করেছিল যে আমাদের বাংলাদেশকে শিক্ষিত করবে কত 2014 সালের মধ্যে। হ্যাঁ, 2014 সালের মধ্যে। কিন্তু আজকে 2021 সাল, এখনো বাংলাদেশের 30% মানুষ শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, যারা নিজেদের নাম লিখতে পারে না। আপনি যতদিন পুরো জাতিকে শিক্ষিত না করবেন ততদিন কোনো পরিবর্তন আসবে না। আমার এই আর্টিকেল 57 আমার বিরুদ্ধে এই শেখ হাসিনা মামলা করেছে। বুঝতে পারছেন? 2টো মামলা করেছে আমার বিরুদ্ধে, জাস্ট এই কথা বলি দেখে। হ্যাঁ, কোনো কল্লা কাটিনি, আমি শুধুমাত্র কথা বলি দেখে আমার নামে মামলা করেছে, আমার ওয়াইফের নামে মামলা করেছে। বুঝতে পারছেন? আমি যখন বাংলাদেশে যে আমি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, সে যখন বাংলাদেশকে মোস্ট কারাপ্টেড কান্ট্রি বানিয়েছে, তখন আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে বগুড়া সদর আসন থেকে ইলেকশন করেছি, এমপি ইলেকশন। তখন তারপরে 2012 সালে যখন 2014 সালে ইলেকশনের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমাকে ছাত্রলীগ বা ওই লীগ বিএনপি সব এক বগুড়ায়, বুঝতে পারছেন, এদের গুন্ডারা ধরে আমাকে 12-14 জন রামদা দিয়ে আমাকে কুপিয়েছে। বুঝতে পারছেন? সো দিস ইজ হোয়াট দ্য সিচুয়েশন ইজ বাংলাদেশ, এন্ড দ্যাট হ্যাজ টু চেঞ্জ। এবং যে কারণেই আমাদের সত্যের পথে থাকতে হবে, এবং বিশেষ করে যারা শিক্ষিত তাদেরকে অনেক বেশি সত্যের পথে থাকতে হবে এবং সাহসী উচ্চারণ করতে হবে যারা বিদেশে আছেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলাদেশ, জয় হোক জনতার শক্তির, জয় হোক প্রত্যেকটি জীবনের। মারুফ মল্লিক, আপনি কিছু বলতে যাচ্ছেন? মারুফ, কাফি কামাল? না, কাফি বলুক, তারপরে আমি বলি। আমি বলেন কাফি ভাই। আমি যে বিষয়টা বলছিলাম, মানে আমরা যদি কোনো বিষয় নিয়ে মত করতে চাই, এটা তো অধিকার, এটা থাকার সৌন্দর্য, ঠিক আছে। কিন্তু অনুষ্ঠানে আর দিলেই করছি না, এই জন্য বিষয়গুলো বলছি না। আমি একটা জায়গায় একটু করতে চাই, সেটা হলো যে আমাদের দৃষ্টিভঙ্গির যে বিষয়টা আছে। আমরা ছোটবেলায় অনেক ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে অনেক গল্প শুনতাম, যে গাছের অর্ধেক পানি থাকলে কেউ মনে করতে পারে যে এটা অর্ধেক খালি, কেউ মনে করতে পারে যে অর্ধেক ভরা।
এই যে দৃষ্টিভঙ্গির যে বিষয়টা, আপনি যদি দেখেন এই আইনটার ব্যবহার যখন হয়, অপব্যবহার যখন হয়, তখন কিন্তু আমাদের সাংবাদিকদের ভূমিকাটার কথা বলছি। আপনি দেখবেন এই ইতিহাসের কথা আমি একটু আগে বললাম, আপনি যদি গুগল করেন আপনি সেখানে দেখবেন সম্পাদক পরিষদ এই ব্যাপারে কথা বলছে। কিন্তু দুর্ভাগ্যটা হচ্ছে তখন যখন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের ব্যাপারটা আসে, তখন কিন্তু আমাদের সম্পাদক পরিষদ বলেন, আমাদের গণমাধ্যম কর্মী বলেন, তখন কিন্তু তারা চুপ মেরে যায়। আর যখন ধরেন ওনার এই সরকারের সাথে কোনো না কোনো ভাবে একটুখানি হইলেও সম্পর্ক আছে, অথবা ধরেন একটু নিরপেক্ষ একটা ভাব নিয়ে আছে, এরকম কারো ব্যাপারে যদি হয়, তাহলে কিন্তু মোটামুটি আমরা ঝাঁপায়ে পড়ার চেষ্টা করি। এই দৃষ্টিভঙ্গির ব্যাপারটা বললাম। মাহমুদুর রহমান সাহেবের ব্যাপারে যদি বলেন, আব্দুল রাজ্জাক সাহেবের ব্যাপারে যদি বলেন, আপনি দেখবেন যে এখানে দৃষ্টিভঙ্গির কিন্তু একটা নতুন ইয়া হয়ে গেছে। বিষয়টা কিন্তু সেটা ছিল না। আপনি তাকে অপছন্দ করতে পারেন, তার মতকে আপনি অবিশ্বাস করতে পারেন, কিন্তু তার যে মত প্রকাশের যে স্বাধীনতা আছে, সেই স্বাধীনতার যে কোনো আছে, এই জায়গায় কথা বলার ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন আমাদের এই যে সাংবাদিক সমাজ, এই সাংবাদিক সমাজ কিন্তু মানে একটা কুণ্ঠা বোধ করবে। এবং আপনি দেখেন একটু আগে আমরা মোশতাকের ব্যাপারে আমরা শেষ করব, একটু সংক্ষেপে যদি বলবেন তাহলে আপনি শেষ করতে পারবেন। আমি শেষ করছি মোশতাকের নির্যাতনের ব্যাপারে বা কিশোরের নির্যাতনের ব্যাপারে এখন আমাদের মন বিগৃত। কিশোরকে চড় মেরেছে, তার কান দিয়ে রক্ত বেরিয়েছে, পুঁজ বেরিয়েছে, তার কানে শুনতে পাই না আমরা, তার বা ইলেকট্রিক শক বা নানা রকম যে বিষয়গুলো আসছে, বা মোশতাকের শরীরে মলমূত্রের যে গন্ধ আসা তার থেকে, এগুলো নিয়ে কিন্তু আমরা এখন আবেগে উদ্বেলিত, আমাদের একেবারে আমরা এত মর্মাহত। কিন্তু আমরাই আমাদের মতো মানুষজন, আমাদের দৃষ্টিভঙ্গিটা তখন পাল্টে যায় যখন এই একই আইনের শিকার হয়ে যখন বিএনপি বা এই সরকারের বিরোধী মতের যে রাজনীতিকে বিশ্বাসী করা মানুষগুলো আছে, যেমন আমি কয়েকটা নাম বলতে পারি, যেমন এর মধ্যে একটা নাম বলি, ওয়াসিম নামের একটা বলতে পারি বরিশালে। তাকে যখন নিয়ে যায়, তার ওয়াইফ মারা যায়, তার দুটো বাচ্চা, তখন একদম দুই শিশু বাচ্চা, সে বাচ্চাগুলো কিন্তু মানে আমার যদি ভুল না হয় কোনো এলাকার কোনো একটা স্কুল শিক্ষিকার বাচ্চাগুলোকে মানে লালন পালন করছিল অনেকদিন, সে বোধহয় 1-1.5 বছরের মতো বা আরো বেশি সময় সে জেলে গেছে। মানে তাদের যে নির্যাতন, এইরকম আমি একটা নাম বললাম মাত্র, এরকম আপনি দেখবেন যে বিএনপি, ছাত্র দল, যুব দল করা, অথবা এইরকম কোনো দল টল করে না কিন্তু সরকারের সমালোচনা করছে, এরকম তাদেরকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনের গল্প যদি আপনারা শুনেন, রিমান্ডে নিয়ে গিয়ে তাদেরকে কি ধরনের নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের কথা যদি শুনেন, বাইরের থেকে তো এগুলো নিয়ে আমাদের এই যে হাইকোর্টের এরকম নির্দেশনা আছে, ওইটা আছে, এটা আছে, আইনি এটা বলা, এগুলো খুব সহজ কথাবার্তা বলা যায়। কিন্তু যারা ফেস করে আসছে তাদের গল্প যদি আপনারা শুনেন, আপনি কিশোরের ছোট একটা ইন্টারভিউ শুনে বাংলাদেশের মানুষের এখন যে পরিমাণ কষ্টে মানে যে মর্মাহত, যদি এই ছেলেগুলোর সাক্ষাৎকার যদি আপনারা শুনতেন তাহলে বুঝতে পারতেন যে নির্যাতন কাকে বলে, কত প্রকার। বলছি যে সেটা বিষয়ে আসছে না কেন, সেগুলো তো আমরা জানতে পারছি। হ্যাঁ, আমি শেষ করছি এই কথাটা বলে, মারুফ ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত। যখন যে রাজনৈতিক দল শক্তি ক্ষমতা আসবে যাবে সেটা আমাদের দেখার বিষয় না। মানবিক মানুষ হিসেবে আমাদের উচিত সবসময় মজলুমের পক্ষে থাকা। ব্যক্তিগতভাবে আমি সেটা বিশ্বাস করি, এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার অবস্থান থেকে, আমার নিজের যে অবস্থান, সে অবস্থান থেকে হচ্ছে আমি মজলুমের পক্ষে থাকবো। ধন্যবাদ। মারুফ মল্লিক, 1 মিনিট শেষ করবেন। 1 মিনিটে শেষ করবো, খুব বেশি বলবো না, আমরা অনেকক্ষণ কথা বলেছি, প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গিয়েছে আমাদের কথাবার্তা। তো এই কাফির কামাল চমৎকার বলেছেন, উনি কনক্লুডিং যে রিমার্কসটা দিলেন, খুবই ভালো কথা। আর ওয়াকি ভাই যেটা বললেন যে হ্যাঁ, অখণ্ড ভারতের যে উনি বললেন, এটা আসলে এক ধরনের যে আমি বলবো যে প্রপাগান্ডাই বলবো বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশি জাতীয়তাবাদ বা বাংলাদেশ, বাঙালিরা সারা বিশ্বে এখন দাঁড়িয়ে গেছে, এবং বাঙালি জাতির ঝান্ডাধারী হিসাবে ঢাকা এখন কেন্দ্র, বাঙালি, বাংলাদেশ, এই জিনিসটা ধরেন যে হ্যাঁ, পৃথিবীতে তো মানচিত্রের পরিবর্তন হয়, দখল পাল্টা দখল হয়, কিন্তু বাংলাদেশ ভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে, ভিন্ন পরিচিতিতে পৌঁছে গিয়েছে। আমাদের যে বাংলাদেশ হচ্ছে গত শতকের গণযুদ্ধের মাধ্যমে, জনযুদ্ধের মাধ্যমে যে কয়েকটা দেশ স্বাধীন হয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটা। এবং সেই বাংলাদেশ নিশ্চয়ই আমি আশাবাদী যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, সগৌরবে দাঁড়িয়ে থাকবে। এই যে আমরা অত্যাচার, নির্যাতন,
কালো আইন কানুন অনেক কিছুর কথাই বলছি, এই আধার পেরিয়ে যাবে এবং আমি আশাবাদী বাংলাদেশ অবশ্যই ভালো থাকবে এবং সেই এই অখণ্ড ভারত বা খণ্ডিত ভারত এসব তত্ত্ব বা কল্পনা হিসেবেই থাকবে। বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের তিনজনকে। ওয়াকি আব্দুল্লাহ, আপনি কিছু বলতে চান আর? আচ্ছা, লাস্ট সেটা হচ্ছে দেখেন আমরা সবার জন্য যেন উচ্চকিত হই, কারোর জন্য উচ্চকিত হয়ে ঠিক আছে, আপনার কাফি কামাল ভাই কারোর জন্য চুপ থাকি, এই জায়গাটা না হয়ে যেন আমরা সবার জন্য উচ্চকিত হই। আচ্ছা, ধন্যবাদ। 3 কোটি যে হতদরিদ্র আছে তাকে যে মারুফ মল্লিক এই কথাটা বলবেন, আমাদের যে 5 কোটি বেকার আছে তাকে যে এই কথাটা বলবেন, আমাদের যে 400 স্কুল আছে যেখানে সবাই ফেল করে তাকে যে এই কথাটা বলবেন, ঠিক আছে? গ্লাস হাফ ফুল, হ্যাঁ, মানে ডক্টর রিজভি, যেটা আমি আর 1 মিনিটের বেশি সময় নিব না, ডক্টর রিজভি যেরকম বলে না যে মানে শুধু ভালো দিকগুলো তুলে ধরে, এরা পালিশ দিকগুলো একদম চকচক ঝকঝক তেল যেগুলোতে মারতে হবে সেখানে, হ্যাঁ, খারাপ দিকগুলো তুলে ধরেন না কেন? এই যে 3 কোটি হতদরিদ্র তাদের কি অবস্থা, 5 কোটি যে বেকার তাদের কি অবস্থা, বুঝতে পারছেন? আমাদের বাংলাদেশের যে জায়গা আছে সেটা যদি 5% নেন, মাত্র 5%, লেস দ্যান 5% যদি নেন, তাহলে প্রত্যেকটা যে 4 কোটি পরিবার আছে প্রত্যেকটা পরিবারের গুলশান বরণীতে মানুষ যেভাবে থাকে পেছনে বাগান সহ, সেরকম হাসিনা আক্তার যেভাবে বাসায় থাকে সেরকম একটা বাসা হয়। এবং আমাদের যে বাকি 90% জায়গা আছে সেই জায়গা নিলে আমাদের দেশের আমাদের দেশের মতো আরেকটা বাংলাদেশকে খাওয়ানো যায়, হ্যাঁ। কিন্তু মানুষ ভুখানাঙ্গা, মানুষ চাকরিবিহীন, হতদরিদ্র মানুষ পড়ে আছে, তাদেরকে যে বলেন বাংলাদেশ কোথায় আছে? এবং বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দূষিত একটা শহর, এবং বাংলাদেশের যারা রাজনীতিবিদ করে তারা জানে যে ভারতের আশীর্বাদ ছাড়া, হ্যাঁ, এই হাসিনাও বেশি দিন টিকবে না, খালেদাও বেশি দিন টিকতো না, এটা খুব ভালো করে জানেন আপনারা। তো আশা করি বডি ক্যামেরা পড়বে পুলিশ, এবং আশা করি এই যে ভোটাধিকারের কথা বললেন, ভোটাধিকারের সময় যেন প্রত্যেকটা ভোটের কেন্দ্রে ক্যামেরা লাগানো হয়, তাহলে বুঝতে পারবেন যে আসল রাজনীতিবিদ কারা আর নকল রাজনীতিবিদ কারা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। অনেক সময় ধরে আপনারা আমাদের বক্তব্য শুনেছেন। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন টেক্সটের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, তাহলে আমরা অবশ্যই অনুপ্রাণিত হব এবং পরবর্তীতেও আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো যে কোনো ভাবে হোক। এত বছর পরেও যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, কিন্তু এত বছর পরেও আমরা স্বাধীন না, বিভিন্নভাবে আমরা স্বাধীন না। সেটা রাষ্ট্র থেকে রাষ্ট্র আমাদেরকে সেটা নিশ্চয়তা দিতে পারেনি। যে সরকারি আসুক না কেন, নির্যাতিত হচ্ছে মানুষ, এই নির্যাতনের শিকার হচ্ছে। সেটা আমরা স্পেসিফিকলি কোনো সরকারকে আমরা বলবো না যে তারা নির্যাতন করছে, সব সরকারই নির্যাতন করছে। এখন এই নির্যাতন থেকে মানুষকে বেরিয়ে আসার জন্য মানুষকেই কথা বলতে হবে, মানুষকে এটার প্রতিবাদ করতে হবে। সেটা আমি মনে করি যে দল থেকেও হতে পারে, দলের বাইরে থেকেও হতে পারে, এবং আমাদের যে পেশাজীবী মানুষরা আছে তাদের অনেক বড় একটা দায়িত্ব আছে এই ক্ষেত্রে, এবং তারা তাদের দায়িত্ব অনুযায়ী কাজ করবে। আমাদের পুলিশ যেভাবে সরকারের সাথে একাকার হয়ে গেছে, যে শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা সরকারের সাথে একাকার হয়ে গেছে, যে আইন শৃঙ্খলা বাহিনী সরকারের সাথে একাকার হয়ে গেছে, এই থেকে আমরা বাংলাদেশকে মুক্তি দেখতে চাই। যে ভারতের অঙ্গরাজ্য পরিণত হওয়ার যে লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, সেটা থেকে আমরা আসলে বাংলাদেশ মুক্তি চাই। আমরা যারা সাধারণ, আমরা মুক্তি চাই। সবার জন্য শুভকামনা, এবং সবাই ভালো থাকবেন। আমার সাথে যারা আছেন তারা ভালো থাকবেন, ডক্টর মারুফ মল্লিক এবং ওয়াকি আব্দুল্লাহ, এবং যিনি ছিলেন কাফি কামাল। আপনাদের সবার জন্য শুভকামনা, এবং যারা আমাদের সাথে দেখছেন সবার জন্য শুভকামনা। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, শুভকামনা।